স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়েছি, ওটা একটু কাইন্ডলি ফিল আপ করে নেন। জাস্ট লগইন টাইমটা। হ্যাঁ সরি, আমি জমা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি আপনাদেরটা এসেছে। তো আমি শুরু করতে যাচ্ছি আমাদের সেশন 2 হিসাবে। আমাদের ক্লাস 3, বাট আমাদের সেশন 2 এই কারণে বিকজ ফার্স্ট ক্লাসটা আমাদের ওরিয়েন্টেশন ছিল। তো আমরা সব প্রস্তুত তো না? জি জি, ওকে, বিসমিল্লাহ। লাস্ট সেশনে আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো প্যাডাগজি। তো প্যাডাগজি সম্বন্ধে তো কারো কিছু মনে আছে না? আমি একটু রিভিউ করবো হালকা। আচ্ছা, প্যাডাগজি মানে হলো একটা শিক্ষা বিজ্ঞান, যেটা মানে আমরা খুব ইজিলি, যাতে সহজলভ্যভাবে খুব সহজে স্টুডেন্ট এবং টিচার এবং ট্রেনার এবং ট্রেনি এদের সমন্বয়, সবাই পার্টিসিপেশনের মধ্যে, সবাই অংশগ্রহণের মাধ্যমে যাতে একটা ট্রেনিং সেশন সুন্দরভাবে হতে পারে, সবাই যেন সুন্দরভাবে নিতে পারে, সেটাই হলো প্যাডাগজির ইন শর্ট আমি যদি বলে থাকি আর কি। তারপর ডিজিটাল প্যাডাগজি ছিল হলো এই পদ্ধতিটাই আমি যখন তাকে ডিজিটাল ওয়েতে দেবো, যেমন আমরা এখন ডিজিটাল ওয়েতে আগাচ্ছি, এটি হলো ডিজিটাল প্যাডাগজি। এবং আরো কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন গুগল ক্লাসরুম, আরো কিছু নাম আছে যেগুলো বললে এখন আপনারা হয়তো বুঝবেন না। তো গুগল ক্লাসরুমের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, দ্যাটস ওয়াই আমি গুগল ক্লাসরুমটাই মেনশন করলাম। ডিজিটাল টুলস, গত ক্লাসে আমরা ডিজিটাল কিছু টুলস নিয়ে আলোচনা করেছি, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, তারপর আমাদের স্টোরেজ ডিভাইস, তারপর আমাদের কোনগুলো হলো ইনপুট ডিভাইস, কোনগুলো হলো আউটপুট ডিভাইস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। লাস্ট সেশনে আমরা এটাও আলোচনা করেছিলাম যে টিচিং অ্যান্ড ট্রেনিং এর মধ্যে পার্থক্যটা কি। টিচিং হলো সাধারণত একাডেমিক যে কনসেপ্টগুলো করা হয় সেটা, আর ট্রেনিংটা হলো আপনার আলটিমেটলি অনুশীলন বেস। জি, কেউ কিছু বললো? আচ্ছা, তারপর হলো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং। অনলাইন লার্নিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো আমরা সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং ডিসঅ্যাডভান্টেজের পরও আমরা কিভাবে সেই ডিসঅ্যাডভান্টেজগুলো ওভারকাম করব সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। ক্লিয়ার? আজকে আমাদের সেশন শুরু। ছবি দেখে কি মনে হয়? ফায়ার সার্ভিস, আগুন, একজন দৌড় দিয়ে পালাচ্ছে। কেউ কিছু বলবেন? ছবি দেখে কি কি মনে হয়? দেব স্যার? আগুন লাগলে ওই মুহূর্তে আসলে কিছু দরকার, সেগুলো বোঝায়। আচ্ছা, আর কারোর? আচ্ছা, এটা হলো সেফটি অ্যাট ওয়ার্কপ্লেস। এখন আমরা শিখতে আসছি অনলাইন কোর্স, অনলাইন ট্রেনার হিসেবে। তো সেফটি অ্যাট ওয়ার্কপ্লেস দিয়ে আমাদের কি দরকার? কে এটা অ্যান্সার দিতে পারবে? শাইনাপা? জি, আমরা তো শিখতে আসছি অনলাইন ট্রেনার হিসেবে, তো আমাদের সেফটি অ্যাট ওয়ার্কপ্লেস কি দরকার? সেফটি তো সব জায়গাতে দরকার। অনলাইনে তো এখন বিভিন্ন ধরনের যে হ্যাকিং এর প্রবলেম থাকে বা অন্য আমাদের তথ্য চুরি হয়ে যাওয়ার যে প্রবলেম থাকে, এখানে তো সেফটি ব্যাপারটা অবশ্যই দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা
সেফটি এট ওয়ার্ক প্লেসে যে জিনিসটা হয় সেটা হলো যে আমি যেখানে ক্লাসটা নিব, আমি তো রিমোটলি, এখানে তো আমরা প্রত্যেকে তো রিমোটলি বসা বলতে আমি এটা বুঝেছি আমরা যার যার স্থানে বসা, এবং আমাদের যে আপনি যখন ক্লাস নেবেন তখন আপনার যে ট্রেনি বা আপনার যে স্টুডেন্ট তারাও কিন্তু যার যার স্থানে বসা থাকবে, তারা যাতে সেই স্থানটা তো তারা সেফ থাকতে পারে, অথবা আমরা যদি অফলাইনেও ক্লাস নিই, শারীরিকভাবে যদি ক্লাস নিই, সেখানে যেন প্রত্যেকে যেন সেফ থাকতে পারে, সেটার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সেশন থাকতেই হবে অ্যাজ এ লার্নার হিসেবে, ট্রেনার হিসেবে। এবং আপনি যখন কাউকে ট্রেনিং করবেন আপনার এই পয়েন্টগুলো আনতেই হবে, এই কারণে বিকজ ইটস আ গ্রামার, এই গ্রামারটা অ্যাজ এ ট্রেনার হিসেবে রাখতেই হবে। তো আমাদের আজকে সেশনে যেটা থাকতেছে সেটা হলো সেফটি এট ওয়ার্ক প্লেস, কোয়ালিটিস অফ এ ট্রেনার অ্যান্ড টিচার, হু ইজ ফ্যাসিলিটেটর অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট। Session 2. OHS, Occupational Health and Safety. Occupational Health and Safety. Occupational মানে হলো আমার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তা, আমার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তা, এটা হলো অকুপেশনাল। কেউ কেউ কিন্তু এটাকে এটাও বলতে পারি অর্গানাইজেশনাল বা অর্গানাইজেশন হেলথ অ্যান্ড সেফটি। আবার এটাও বলা যেতে পারে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, আবার এটাও বলা যেতে পারে অর্গানাইজেশনাল সেফটি অ্যান্ড হেলথ, মানে OHS আবার OSH, এই তিন এইভাবে মিলে মিলে উল্টাপাল্টা ভাবে থাকতে পারে অনেক সময়, বাট এটাকে ইন শর্ট এবার বলে অশ। কেমন আমাকে বলবেন এটা কি বলে? অশ, হ্যাঁ অশ, মানে উচ্চারণটা হলো অশ। অশ প্র্যাকটিস মানে অশ কি আমরা জানি কিনা, এইটাই হলো সবচেয়ে বড় কথা। অশ সম্বন্ধে আমাদের ধারণা আছে কিনা, মানে আপনারা এই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এত বড় ওয়ার্ডটা সব জায়গায় শুনবেন না, আপনারা ম্যাক্সিমাম জায়গায় শুনবেন হলো অশ। আমরা কি এই জায়গাটা বুঝতে পারছি? মানে আমি যেখানে কাজ করব আমার যেখানে আমার ট্রেনিরা আসবে অথবা যে যার যার স্থানে সবাই আমরা সেফ কিনা। এই ছবি দেখে আমরা কি বলতে পারি? চেয়ার থেকে পড়ে গেল একজন, মই থেকে একজন পড়ে গেল, আরেকজন একটা পাথরে পড়ে গেল, একজন পিছলায় গেল, তাই না? হ্যাঁ, তো আমরা এটাকে বলি হ্যাজার্ড, HAZARD। অ্যাজ এ হ্যাজার্ডের যদি আমরা মানে বিবরণটা যদি আমরা চিন্তা করে দেখি, বিপদ বা ঝুঁকি। হ্যাজার্ড হলো এমন কোনো বস্তু বা পরিস্থিতি বা আচরণ যার মধ্যে রয়েছে আঘাত, অসুস্থতা বা সম্পত্তি বা পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে হ্যাজার্ড হলো এমন একটা জিনিস, যেমন ধরেন আপনি নর্মালি কোনো একটা কিছু সেলাই করতে যাচ্ছেন, এখন একটা সুই আপনার আঙ্গুলটা ফুটা হয়ে গেল, ব্লাড বের হয়ে গেল, ওটি হলো হ্যাজার্ড। কারণ ওই মোমেন্টে আপনি এরপর যদি আপনার ওটা যদি আপনি চিকিৎসা না নেন, ওখান থেকে একটা বড় ধরনের প্রবলেম হতে পারে। এই ধরনের ছোটখাটো বা এই ধরনের ঝুঁকি বা এই ধরনের বিপদ গুলাই হলো হ্যাজার্ড। কেমন আপনি কি বুঝছেন এই হ্যাজার্ড সম্বন্ধে? ওটাই বললাম যে আমি যদি অনেক সময় আসলে কর্মক্ষেত্রে হ্যাজার্ডের সম্মুখীন হতে হয়, তো এখানে যেমন বলতেছেন যে বস্তু পরিস্থিতি বা আচরণের মধ্যে আঘাত অথবা অসুস্থতার সম্পত্তি সেগুলোর মধ্যে ক্ষতি হওয়ার যে সম্ভাবনা রয়েছে, ওটাই হচ্ছে হ্যাজার্ড। এখন আমরা যদি সাপোজ এখানে মনে করেন আমাদের ল্যাপটপের সামনে বসা আমরা, বা কেউ কম্পিউটার ডেস্কটপের সামনে বসা, এখন আপনি একটা পানির বোতল পাশে নিয়ে বসছেন, এখন হুট করে পানির বোতলটা আপনার কিবোর্ডে পড়ে গেল, এটাও হ্যাজার্ড। যে কোনো ধরনের ঝুঁকি বা যে কোনো ধরনের বিপদ, এই সবগুলোকে আমরা হ্যাজার্ড বলতে পারি। হ্যাজার্ডের আরেকটা সংজ্ঞা আছে যেটাকে আমরা বলে থাকি যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, মানে যেটা আনএক্সপেক্টেড অকার্স বা আনএক্সপেক্টেডলি একটা অ্যাক্সিডেন্ট যেটা ঘটে, সেটা হলো হ্যাজার্ড। দেব স্যার বুঝতে পারছি?
জি বুঝতে পারছি। হ্যাজার্ড 4 প্রকার নিয়ে আমরা আলোচনা, অনেক প্রকার, কয়েক প্রকার আছে, কিন্তু আমরা আমাদের যেই প্রশ্নগুলো লাগবে আমরা সেটা নিয়ে আলাপ করব। একটা হলো বায়োলজিক্যাল হ্যাজার্ড। চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে রেখেছি, একটু ফিল আপ করে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। ওই চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে রেখেছি, একটু ফিল আপ করে নেবেন। আচ্ছা, আচ্ছা, তো বায়োলজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড এটা দেখে, ছবি দেখে আমরা কি বুঝতে পারি? হবে হয়তো বা ব্যাকটেরিয়াল ভাইরাস। জীবাণু, ব্যাকটেরিয়া। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকটেরিয়া, ঠিক না? তো এখন আমরা যদি বলি যে আমরা কয়েকটা ব্যাকটেরিয়া বা বায়োলজিক্যাল হ্যাজার্ডের নাম বলি তো। যেগুলির কারণে ব্যাকটেরিয়া ইফেক্টেড হয়। আচ্ছা, ভাইরাস, তারপর হচ্ছে আমরা কি বলতে পারি যে করোনা ভাইরাস হ্যাঁ, করোনা ভাইরাস। বায়োলজিক্যাল হ্যাজার্ড? করোনা ভাইরাস হলো বায়োলজিক্যাল হ্যাজার্ড। পরের স্লাইডে যাই। হ্যাঁ, এটা দেখে কি মনে হচ্ছে? আগুন নিরোধক কিছু? হ্যাঁ, ওটা হতে পারে। আর আরো আরো কিছু বলেন। এখন তো কি বলে, অক্সিজেন মাস্ক নাকি? হ্যাঁ, একটা মিনিট, আমাকে একটু সময় দেওয়া যায়? আমার একটা মানে একটা মিনিট, একটু জাস্ট এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে একটু। সৌরভ ভাই, আমি তো ট্রেনিং এ, তো বলেন, ফোনটা ধরে ফেলছি, বলেন। আচ্ছা, তাহলে আমি শেষ করে ফোন দিচ্ছি। সরি। তো এটা হলো কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে আমাদের একটা উদাহরণ দেন তো, যে আমাদের যেই মানে আপনারা দৈনন্দিন কিচেনে এই ধরনের হ্যাজার্ডের সম্মুখীন হতে পারেন, যদি কেমিক্যাল হ্যাজার্ড বুঝে থাকেন, বলতে পারবেন? হ্যালো, কামরুনার, দেব স্যার, কেউ বলতে পারবেন যে আমরা কিচেনে কিন্তু এক ধরনের কেমিক্যাল হ্যাজার্ডের সম্মুখীন হতে পারি, সেটা কি? কেমিক্যাল হ্যাজার্ড? হ্যাঁ, আমরা স্যাভলন চিনি তো। হ্যাঁ, সয়াবিন তেলও চিনি তো। তো এমন কি হতে পারে যে আপনার মনে করেন যে ভুলে আপনার চাইনিজ ভাষা মনে করেন আপনার একটা স্যাভলন কেনা, এখন আপনার বাসায় যেই আপনার হাউস হেল্পিং যে আছে, সে মনে করেন যে আপনাকে ভুলে তেলের বদলে, সয়াবিন তেলের বদলে রান্নার মধ্যে স্যাভলন দিয়ে দিতে পারে। দেশে আজকে রেসপন্স করতেছেন না আপনি, ঘটনা কি? আচ্ছা, মানে দেখা যায় আমি হয়তো দেখা গেল যে লেখাটা যেহেতু চাইনিজ ভাষায়, আমি তো বুঝি নাই, হ্যাঁ, আমি নিয়ে কিচেনে রেখে গেছি, হ্যাঁ, দেখা গেল যে ওটা কিচেনের জিনিসই না, জি, তার ফলে দেখা গেল যে ওখান থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আবার আপনি জানবেন, আমরা ওয়াশরুমে বা আমরা নরমালি কিন্তু রুম স্প্রে ইউজ করি, যেটা আপনার সুন্দর রুমের মধ্যে গন্ধ আসে, ঠিক না? বা মর্টিন ইউজ করতে পারি, অ্যারোসল ইউজ করতে পারি। সেটা যদি কোনো ধরনের কারেন্টের তারের উপর লাগে বা আপনার চুলার উপর লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আগুন হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। তো এগুলো হলো সব কেমিক্যাল হ্যাজার্ড। এগুলো আমাদের এর জন্য আলোচনা করতে হচ্ছে বিকজ এটা হলো একটা ট্রেনারের গ্রামার।
আপনি যাই কিছু করেন না করেন, আপনি সেফটি সম্বন্ধে আপনি জানতে হবে, এটা হলো লস, মানে আইন, যে দেশেরও আইন, এবং আমরা যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং ট্রেনিং দেওয়ার জন্য আমাদের শিক্ষিত মানে আমাদেরকে সার্টিফাইড করছে, তাদেরও আমাদের একটা গ্রামার দিয়ে দেওয়া হয়েছে যে এগুলো আমার আপনাদেরকে জানাতে হবে। হয়তো একটু বোরিং লাগতে পারে, ইনশাল্লাহ সামনের দিকে বোরিং লাগবে না। এখানে দেখতেছি কিন্তু আবার সেম, একজন পড়ে যাচ্ছে পিছলিয়ে, একজন চেয়ার থেকে পড়ে গেল, একজন মই থেকে পড়ে গেল, একজন পাথর লেগে পড়ে গেল। এসবই হলো ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ডে আমাকে আরেকটা কোনো উদাহরণ দিতে পারবেন কেউ? তাসলিমা আজিমা, আপনি বলতে পারবেন? কোনো কিছুর মাধ্যমে কেটে যাওয়া, হ্যাঁ, ফিজিক্যাল হ্যাজার্ড, বিভিন্ন কাজ করতে গেলে। হ্যাঁ ফিজিক্যাল হ্যাজার্ড, সুন্দর। বা আমাদের কম্পিউটার রিলেটেড কোনো ব্যাপার আছে ফিজিক্যাল হ্যাজার্ডের? অনেক সময় ক্লাস দিতে রাখতে পারে। ওটা পরে আসতেছে, ওটা হলো আমাদের ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক শক লাগতে পারে। এটা হলো ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। আবার একটু বলে নিই, হ্যাজার্ড মানে হলো কোনো বিপদ বা ঝুঁকি, যেটার মাধ্যমে একটা বড় ধরনের দুর্ঘটনা সাধারণত হয়ে থাকে, সেটা হলো ফিজিক্যাল ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। এইটা হলো আমাদের পোর্শন। এখানে আমাকে ছবি দেখে একটু বর্ণনা করেন কার কি হচ্ছে। কিবোর্ডে মানে মাউস ক্লিক করতে করতে হ্যাঁ, হাত ব্যথা। এটা কিন্তু সারা, আপনি যদি মিনিমাম 10 ঘন্টা কম্পিউটারে বসেন, 8 ঘন্টা যদি কম্পিউটারে কাজ করেন, আপনি শিওর থাকেন যে আপনার এই প্রবলেমটা হবে। তারপর একজনের কবজির এখানে যেটা ওখানে হচ্ছে, আরেকজনের ঘাড়ের এখানটা হচ্ছে, আরেকজনের যে ব্যাক পেইন আমাদের পিছনে যেটা বলা হচ্ছে, এটা হলো আমাদের এরগোনমিক হ্যাজার্ড। এরগোনমিক, ERGONIMIC, এরগোনমিক হ্যাজার্ড। অনেকে এরগোনমিক্যালও বলে, এরগোনমিক্যাল হ্যাজার্ডও বলে, বাট আমরা এরগোনমিকও জেনে রাখতে পারি, এরগোনমিক্যাল জেনে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা হলো আমাদের যারা অনলাইন ট্রেনার হিসেবে চিন্তা ভাবনা করতেছেন নিজেকে, তাদের এটা একটা ফ্যাক্ট, এরগোনমিক হ্যাজার্ড। এই এরগোনমিক হ্যাজার্ড বেসিক্যালি যারা সারাক্ষণ কম্পিউটারে বা কম্পিউটার নিয়ে বা ডিজিটালি কোনো কাজ করতে থাকে, তাদের এই প্রবলেমটা হবেই হবে, মানে হইতে। তো এই জন্য আমাদের ওই ধরনের মুভমেন্ট করা, সেটা নিয়ে আমরা আসবো সামনে, যে কি কি করলে আমরা সেই হ্যাজার্ড থেকে মুক্ত পাবো। এই পর্যন্ত হ্যাজার্ড নিয়ে যতগুলা কথা বলো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না দেখুন, দেবসা, শাইনাপা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ জি, কোনো প্রশ্ন থাকলে আছে বোন? ভাই, আমি আসলে পুরোটাই মিস করে গেছি, কারণ আমার অফিস থেকে ফোন আসছিল তো। আচ্ছা, আমি কি একটু রিভাইজ করবো? একটু রিভাইজ করি। একটু যদি ভাই রিভাইজ হ্যাঁ, কোন জায়গা থেকে ছিলেন আপনি? একটু ভালো হয়। আমি হ্যাজার্ড কি শুধু এটাই শুনছি। আচ্ছা আচ্ছা, আমি যে রিভাইজ করতেছি। আমার গলা জানে কি হয়েছে, এই জন্য আমি একটু খবর করতেছি, কেউ কিছু মনে করেন না। না সমস্যা নেই। ওকে, হ্যাজার্ড হলো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যেটা আমরা কখনোই আশা করি না কিন্তু হয়ে যায়। তো এই ব্যাপারে আগে থেকে সতর্ক থাকাটাই হলো আমাদের সেফটি। তো সাধারণত হ্যাজার্ড যদি আমরা বলতে যাই যে হ্যাজার্ড মানে কি, তো সেক্ষেত্রে আমরা বলে রাখি সবসময় যে বিপদ বা ঝুঁকি, যে ঝুঁকির মাধ্যমে আমাদের কোনো পরিস্থিতি, কোনো আচরণ বা কোনো আঘাত বা কোনো সম্পত্তি বা পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এটাই হলো হ্যাজার্ড। যেমন ধরেন আপনি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমরা প্রথম যে আলোচনা করলাম যে আপনি সেলাই করতে গেছিলেন, তো সেলাই করতে গিয়ে আপনার সুইটা আপনার নখে গুঁতা লাগলো, তো এমন হলে আপনার ব্লাড বেড়ে গেল, কিন্তু আপনি ওই অবস্থায় কিছু মনে করলেন না, কিন্তু এই সুইটা আপনার আস্তে আস্তে সেপটিক হয়ে গেল, আপনার হাতটা কিন্তু আস্তে আস্তে ফিউচারে সমস্যা হতে পারে। আপনি সিঁড়ি দিয়ে নামতেছেন, হুট করে আপনি পিছলা খেয়ে গেলেন, ওই মুহূর্তে কিছু মনে লাগে, কিন্তু আপনার ব্যাক সাইড এমন একটা পেইন পেয়েছেন যেটা ফিউচারের জন্য আপনার জন্য ক্ষতিকর হয়ে গেল। এইগুলো হলো হ্যাজার্ড। আমি কি পরের স্লাইডে যাব? জি, বায়োলজিক্যাল হ্যাজার্ড।
বায়োলজিক্যাল হ্যাজার্ড হলো জীবাণু, জার্ম যেগুলিকে বলে থাকি। আমাদের কার্বন নাহার বলছিল যে যেমন ধরেন আমাদের জ্বর হয়, টাইফয়েড হয়, তো টাইফয়েড, জ্বর, ব্যাকটেরিয়া, ডায়রিয়া এসবই হলো বায়োলজিক্যাল হ্যাজার্ড। আমরা কি বলতে পারি যে করোনা ভাইরাস বায়োলজিক্যাল হ্যাজার্ড? জি আমি তো বলতে চাচ্ছিলাম। আচ্ছা, করোনা ভাইরাস হলো বায়োলজিক্যাল হ্যাজার্ড। এবং আমরা যে বলি যে নেক্সট যে ওয়ার্ডটা হবে এটা কিন্তু বায়োলজিক্যাল ওয়ার্ড হবে, মানে ব্যাকটেরিয়া, জার্ম এই ধরনের নিয়েই ওয়ার্ড হবে। এই ছবি দেখে আমরা বুঝতেছি যে কেমিক্যাল নিয়ে কথা বলা হচ্ছে এবং একজন মুখে মাস্ক পরে আছে, যে কোন ধরনের আগুন বা এই ধরনের, কারণ আমাদের কেমিক্যালের সাথে সম্পৃক্তর সাথে আগুনের একটা ভালো সম্পর্ক আছে। যেমন ধরেন আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে দেখা গেল কিচেনে আপনি জাপান থেকে একটা স্যাভলন নিয়ে আসছেন, এখন আপনি যে হেল্পিং হ্যান্ড বাসা যে মেড সার্ভেন্ট আছে সে আপনি বুঝলো না যে এটা কি, সে সোয়াবিন তেল ভেবে দিয়ে দিল। আবার দেখা গেল যে আপনার কি বলে থাকে যে আমরা রুমের মধ্যে এয়ার ফ্রেশনার ইউজ করি, সেই এয়ার ফ্রেশনার আমরা কোনো মতে আপনি যে ইলেকট্রিক ওয়্যার, এই ইলেকট্রিক ওয়্যারের মধ্যে যেখানে আপনি প্লাগ লাগান সেখানে আপনি এটা আপনার স্প্রেটা চলে গেল ভুলে বাচ্চাদের হাতে, সঙ্গে সঙ্গে ওখান থেকে আগুন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বা আপনার চুলার মধ্যেই এটা পড়ে গেল, বা মোমবাতি জ্বালা রাখছেন ওখানে হয়ে গেল, বা ইলেকট্রিক্যাল মশার কয়েল যেভাবে করে আমরা মশার কয়েলের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার হয়ে যাবে। এটা হলো কেমিক্যাল হ্যাজার্ড। এটা হলো আমরা আলোচনা করেছিলাম, এটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড, মানে আমি চলার পথে কোনো জায়গায় পিছলে পড়ে গেলাম, কোনো জায়গায় আঘাত পেলাম, বা আমি স্লিপ করলাম, বা মইতে উঠতে গিয়ে আমি পুরোপুরি পড়ে গেলাম, তারপর আমাদের একটা বোন বললো যে হাত কেটে গেল আমার, সেটাও আপনার আমার ফিজিক্যাল হ্যাজার্ড। বা মোটরসাইকেল থেকে পড়ে গেলাম, গাড়ি এসে আমার গায়ে লাগলো, বা আমি কাজ করার সময় আমি উপরে ফ্লোরে কাজ করতেছিলাম, বা অনেকে দেখবেন যে এখনকার যে এসির বাইরে লাগায় ওরা ঝুলন্ত অবস্থায় থাকে, তো হুট করে এখান থেকে পড়ে গেল সেফটি না নিয়েই, তো ওই সবই হলো ফিজিক্যাল হ্যাজার্ড, যেটা আমাদের শারীরিক অঙ্গ কোনো ক্ষতি হয়। এটা আমরা বলি ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, মানে আগুন লেগে গেল বা শর্ট খেলাম আমরা, বা আমার কিবোর্ড বা কোনো জায়গায় আমার কারেন্টের কোনো কাজ আছে, সেখানে আমার ভুলে আমি অন্ধকারের মধ্যে কাজ করতেছি, হুট করে আমি প্লাগের ওখান থেকে আমার মানে ফায়ার আমার লেগে গেল, বা আমার আগুন লেগে গেল, বা হাতে ইলেকট্রিক শর্ট লেগে গেল, সেটা হলো আমার ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। আমাদের ম্যাক্সিমাম যারা অনলাইনে কাজ করার চিন্তা ভাবনা করি বা অনলাইনে ট্রেনার হিসেবে কাজ করি, তাদের কিন্তু একটা সবচেয়ে বড় কথা হলো যে ওয়্যার এমন তার পেঁচানো থাকে এখান থেকে ওখানে, এটা কিন্তু খুব ডিস্টার্বিং একটা ব্যাপার। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের নিজেদের সেফ থাকতে হবে এবং বুঝতে হবে যে না, এবং অনেক তার কিন্তু এমন ভাবে এক জায়গায় লেগে গেছে অনেক দিন ধরে ওই প্যাচ ওই অবস্থায় আছে, ও জট খেয়ে দেখা গেল ওখান থেকে আস্তে করে ফেটে গেছে, তো এটা হলো ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের একটা অংশ। সবার শেষে আমরা যেটা আলোচনা করেছিলাম এটা হলো আমাদের অনলাইন ট্রেনারের একটা পার্ট, ওয়ার্ক সেফটির, যে এটাকে বলে আমরা এরগোনমিক হ্যাজার্ড, মানে আমাদের এখানে অনেকক্ষণ মাউস নিয়ে কাজ করলে আমাদের এই হাতের এই প্রবলেমটা হয়, তারপর দেখেন আমাদের রিস্টের এই জায়গাটা প্রবলেম হয়, আমাদের এই ঘাড়ের এই জায়গাটা প্রবলেম হয়, তারপর আমাদের ব্যাক সাইডের এই প্রবলেমটা হয়। যারা কম্পিউটার সাধারণ কাজ করেন বা তারা বুঝবেন যে এই অনলাইন ট্রেনিং এ 2 ঘন্টা বসে থাকলেও বা 3 ঘন্টা বসে থাকলেও বা 1.5 ঘন্টা বসে থাকলেও তাদের এই পেইনটা একটু একটু করে করে। তো ওটা নিয়েও আমরা আলোচনা করবো যে হাউ, মানে আমরা ওইখান থেকে ওভারকাম কিভাবে করতে পারি। এই পর্যন্ত কি ক্লিয়ার? কোশ্চেন না থাকলে আমি পরবর্তী স্লাইডে যাই। জি স্যার। একটু জোরে বলবেন, আমি শুনতে পাইনি। মানে আমার সাথে তো স্লাইড, তো আমি তো দেখতে পাচ্ছি না যে কে কি বলছেন। ওকে, এই সব কিছু থেকে আমরা একটা মেথড ইউজ করি যেটা আমরা সবাই জানি, সেফ মানে কি নিরাপদ। তাহলে এসে আসতেছে হলো স্পট দ্য হ্যাজার্ড, বিপদ বা ঝুঁকি খুঁজে বের করা। মানে আমরা এই সেফ মানে তো নিরাপদ, এই সেফের মাধ্যমে আবার আমরা নিরাপদ থাকতে পারবো যদি আমরা এই মেথডটা ইউজ করি। সেফ, স্পট দ্য হ্যাজার্ড, ঝুঁকি বা বিপদ খুঁজে বের করা। যেমন ধরেন আমরা
চিন্তা করা, যেটা আমাদের মানে অনলাইন বেস আমরা চিন্তা করতে পারছি। আপা ওই যে চ্যাট বক্সে আপনি কি মোবাইল থেকে জয়েন করেছেন না কম্পিউটার থেকে? মুন্নি আপা, জি মোবাইল থেকে ঢুকেছি। আচ্ছা, তা আমি ওই যে চ্যাট বক্সে দেখেন একটা লিংক দিয়েছি, ওই অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে নিন। আচ্ছা আচ্ছা ওকে, তো স্পট দ্য হ্যাজার্ড, স্পট দ্য হ্যাজার্ড একটা উদাহরণ দেন তো দেব স্যার। স্পট হ্যাজার্ড একটু জোরে বলবেন, আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। যদি হ্যাঁ। এই যে আমি যে ল্যাপটপ ইউজ করছি এখানে যদি পানি পড়ে যায়, জি, স্পট হ্যাজার্ড। তাহলে আপনি খুঁজে বের করলেন যে পানিটা পড়তে পারে, হ্যাঁ, এটা আপনার স্পট করে ফেললেন। সেকেন্ডে দেখি আমরা কি অ্যাসেস দ্য হ্যাজার্ড, মানে কি সে যদি পানি পড়ে যায় তাহলে তো সেটা মূল্যায়ন করতে পারবেন আপনি যে কি মাত্রায় ক্ষতি হতে পারে, মানে এটা অ্যাসেস করা। মানে আপনি এটাকে চিন্তা করতেছেন যে আমার যদি ক্ষতিও হয়, যেমন ধরেন আপনি চিন্তা করতেছেন আমার হাতে একটা ফুটা লাগলো, বা আমি ইলেকট্রিক শক খেলাম, একটা শক খাওয়া হলো আর্থিং শক, আরেকটা শক হলো একদম ফুললি শক, যেটাকে আমার জীবন নাশ হতে পারে। তা এইটাকে বলা হয় অ্যাসেস, মানে মূল্যায়ন করলেন যে এটার মাত্রাটা কোন লেভেলের। তা আপনি তো নিজেই বুঝে গেছেন যে আমার যদি ল্যাপটপে যদি আমার পানিটা পড়ে যায় তাহলে তো আমার পুরো বড় ক্ষতি হয়ে যাবে, কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো আমার মাদারবোর্ডে ইফেক্ট হয়ে যাবে এবং এই মাদারবোর্ডে চেঞ্জ করতে হবে। যদি আমার এটা ডেস্কটপ হইতো, কিবোর্ডে পড়তো, তাহলে আমার এই মূল্যায়ন আমি করতে পারি যে এটার মাত্রাটা অনেক কম। কিন্তু আমার ল্যাপটপে যদি পড়ে থাকে তাহলে কিন্তু আমার ক্ষতির পূরণটা মানে ক্ষতির অংশটা কিন্তু অনেক বেশি। আমি রাইট না রং? রাইট। জি। এবার হলো ফিক্স দ্য হ্যাজার্ড। এখন আমি চিন্তা করতে পারি ফিক্স কি। আপনার পানির বোতলের কথা যদি চিন্তা করে রাখি তাহলে ফিক্সটা হলো আমি ওকে একটু সরা দিতে পারি বা ওকে একটু দূরে সরতে পারি। আমি যদি আমার ওই কারেন্টের কথা যদি বলি যে ইলেকট্রিক শকে আমার ক্ষতি হতে পারে, তাহলে আমি কি করতে পারি, ফিক্স করতে পারি যে ওকে কিভাবে আমি আর একটু দূরে সরাতে পারি, বা যদি কোনো ওয়্যার ডিফিকাল্টি থাকে আমি ওখানে কষ্ট দিতে পারি, মানে আমি আমার ওটার ব্যাপারটা পদক্ষেপ নিতে পারি। সবার শেষে এলিমিনেট, মানে পরিহার উত্তম। পানির বোতলই রাখলাম না, মানে কফি গ্লাসই রাখলাম না, বা কফির মগই রাখলাম না, তার জিনিস একটা অনেক দূরে সরিয়ে দিলাম, মানে ধারে কাছেও রাখলাম না। এটা হলো এলিমিনেট, মানে একদম শেষ করে ফেললাম। অথবা আমি যদি বুঝি যে না এটা মানে সুই দেওয়া অনেক বড় ক্ষতি হতে পারে, তাহলে আমি এমন চশমা পরে নিলাম, মানে ও থেকে বের হয়ে যাওয়ার আমার সর্ব পদ্ধতিটা অ্যাপ্লাই করা। তো এটাকে বলা হলো ইউজ। জি, এটা কি পূর্বে থেকে যে প্রস্তুতি নেয় সেটাই কি এলিমিনেট, মানে বিপদ না ঘটার হ্যাঁ হ্যাঁ, জন্য এটাও বলতে পারেন, প্রস্তুতি। এটাও বলতে পারেন যে আপনি যখন মানে বা এটাও বলতে পারেন, আবার এটাও বলতে পারেন যে আমি বুঝছি এই বিপদটা, তো এখন এটা আমি রাখলাম না, তো ওইটাও বুঝায় যে আমি পূর্ব থেকে আমি প্রস্তুতি নিয়ে নিলাম যে এই ধরনের ঝামেলা হতে পারে, আমি এই ধরনের ব্যাপারে রাখলাম না। তাহলে আপনি নিচ থেকেও উপরে উঠতে পারেন, মানে এলিমিনেট থেকেও উপরে উঠতে পারেন যে আমি আগে এলিমিনেট করে নিলাম, এগুলো লাগবে না, তাহলে আমার এগুলো নিয়ে আর কোন চিন্তাই না। ইন ওভারঅল বা ইন জেনারেল আমি বলতে পারি ইউজ সেফ মেথড। এটা কিন্তু ভোলা যাবে না, এই সেফ মেথডটা। এটা আপনারা যদি কখনো সিভিটি লেভেল 4 দেন কখনো, বা কখনো যদি আপনারা নিশ্চিত করেন যে আমি ট্রেনার পার্টও দিব সরকারিভাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মেথড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউজ সেফ মেথড, মানে আমি সেফ থাকবো কিভাবে, সেফ মেথড অ্যাপ্লাই করে আমি সেফ থাকবো। এই জায়গাটা যদি কারো বুঝতে সমস্যা না থাকে তাহলে আমি সামনের স্লাইডে যাব। জি, পিপিই, এই ছবিটাকে দেখে কি মনে হয়? একটা লোক অনেক কিছু পরে আছে, হেলমেট, গগলস, তারপর ইয়ার মানে কানের মধ্যে ওটা, মাস্ক, তারপর এক ধরনের জ্যাকেট যেটা আপনার কালার দেখা যায়, তারপর ওই ট্রাউজার, ওরকম টাইপের একটা ট্রাউজার, তারপর হ্যান্ড গ্লোভস, তারপর বুট। এই সব আমাদেরকে কি করে? সেভ করে। এইটা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। জি 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 জি, আপনি তো জানেন, দেখছেন, আপনি একবারে বলে বলতে পারছেন। তো এখন এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যদি আমি বলি আপনার কথা অনুসারে, তাহলে পার্সোনাল মানে আমি ব্যক্তি, পার্সোনাল আপনি ব্যক্তি, প্রোটেক্টিভ যা আপনাকে রক্ষা করবে, ইকুইপমেন্ট যেই জিনিসটা আমাকে রক্ষা করবে।
মানে যা ব্যবহার করার মাধ্যমে একটা ব্যক্তি সুরক্ষা লাভ করে তাকেই বলে হলো পিপিই। যা ব্যবহার করার মাধ্যমে একটি ব্যক্তি সুরক্ষা লাভ করে তাকে বলা হয় পিপিই। মানে আপনি যেখানেই যান, আপনি স্টুডেন্ট বলেন, আপনার ট্রেনি বলেন, পিপিই, ইউ হ্যাভ টু মেনশন দ্য পিপিই, ইউ হ্যাভ টু মেনশন দ্য সেফ মেথড। আপনার আনতেই হবে এই কথাগুলো। এগুলো হলো গ্রামার। একজন ট্রেনার হিসেবে তার ট্রেনিকে, একজন শিক্ষক হিসেবে তার শিক্ষার্থীকে এটা দিতেই হবে যে তুমি কি সেফ কিনা। এখন আমাদের ল্যাপটপ বা আমরা কম্পিউটার সামনে বসার সময় আমাদের পিপি কি হতে পারে? কেউ বলতে পারবে? সানগ্লাস হতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তারপর হলো আপনার আমরা যখন কারেন্ট কেবল ইউজ করি, কেবল থেকে আমাদেরকে বাঁচার জন্য আমরা হয়তো বা স্যান্ডেল ইউজ করতে পারি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টে। তারপরে এই দুইটাই আমার সুন্দর। আর কেউ যোগ করবে কিছু? কম্পিউটারের লাইটটা একটু কমিয়ে রাখা যায়। ল্যাপটপের লাইটটা কমিয়ে রাখা যায়। সুন্দর। ব্রাইটনেসটা একটু কমায় নিলাম। হ্যাঁ, আর কেউ যোগ করবেন কিছু? যেমন আমরা হেডফোন ইউজ করি যাতে শব্দটা বাইরে যে না যায়, আমরা নিজেরাই চলে। ঠিক আছে, তাহলে আমরা পিপিএ বুঝে গেছি না? যদিও আমরা এখন এই যে করোনার কারণে আমরা কি পিপিএ ইউজ করি? মাস্ক ইউজ করি, হ্যাঁ। ক্যাপ ইউজ করি, হ্যাঁ, স্যানিটাইজ ইউজ করি। স্যানিটাইজটা কি পিপির মধ্যে পড়ে? স্যানিটাইজটা পিপি এর মধ্যে পড়ে না, ওটা একটা কেমিক্যাল, মানে কেমিক্যাল ইয়ে বলা হয়, মানে কি বলে এটাকে, কি কেমিক্যাল ইকুইপমেন্ট বলতে পারেন। আমার মনে হয় না এটা পিপি এর মধ্যে পড়ে। পিপি এর সাথে এটা যায় না। মানে পিপি তো এক ধরনের গ্লাভস, এটা বলতে পারি। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, সেফটি এক্সারসাইজ ফর অনলাইন ট্রেনার, মানে আমাদের অনলাইন ট্রেনিং যারা দিব বা যারা চিন্তা ভাবনা করতেছি, যেটা আমি স্ট্যান্ড হয়ে করি, আমি দাঁড়িয়ে করি, অথবা আমি ডেস্কটপের সামনে করি, অথবা আমি ল্যাপটপের সামনে করি, অথবা মোবাইলের স্ট্যান্ড দিয়ে আমি করি, যেভাবেই করি, অনলাইন টিচারের জন্য আমাদের কিছু এক্সারসাইজ আমরা ফলো করতে হয়। সেটা ফার্স্টে হলো আমরা চিন্তা করি, সেটা হলো পাম আই, মানে আমাদের যে পাম, এই পাম দিয়ে আমরা কি করতে পারি, সেটা হলো যে আমাদের চোখটাকে আমরা একটু রেস্ট দিতে পারি এভাবে। সো এটা একটা আমাদের অংশ হতে পারে। আমি চোখের এক্সারসাইজটা করে দেখাতে পারবো না, কারণ এটা আমি পারি না। কেউ যদি পারেন একটু করে দেখান। বুঝছেন তো? চোখটা, আইটাকে আপনি উপরে নিচে একটা রাউন্ড শেপ, মানে প্রত্যেকবারই আইস করে রোল করা, এবং আপনি রিয়েলি আপনি দেখেন যে আপনি খুব আরাম পাবেন। এই যে পালমের যেটা ব্যাপারটা, এটাও আপনি যদি দেখেন, পালমের এটাও খুব হেল্পফুল, কারণ আপনার চোখটা, আইটাকে সে কিছুক্ষণ হলেও রেস্ট দেবে। করেছেন আপনারা দুজন? দেববাবু, আপনি করেছেন? শাইনাপা? ভাই আমি আপাতত চোখে হাত দিতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ওকে, পরের স্লাইডে যাই। এগুলি হ্যান্ডআউট আপনারা পেয়ে যাবেন, আপনাদের দিয়ে দেব। এরপর হলো হেড সাইড টু সাইড, মানে আপনি এইভাবে এভাবে এভাবে এভাবে, এটা একটা এক্সারসাইজ। কিছুক্ষণ পর পর আপনি করেন, আপনি দেখবেন যে আপনার এই জায়গাগুলো ভালো লাগতেছে, বা আপনার এই জায়গাগুলো একটু রিল্যাক্স হবে, মানে এই নার্ভগুলো একটু ইজি হবে। তারপরে যে হাত রিস্টের এই জায়গাগুলো এইভাবে করে করা, এইভাবে করা, যাতে আপনি খুব ইজিলি, যাতে আপনার হাতের এগুলি যাতে আপনার ইয়ে হয়, মানে ইজি হয়ে যায়, যাতে আপনার সারাক্ষণ মাউস ধরে আসেন, এই কারণে যাতে প্রবলেম না ফেস করেন। এটা তো বুঝছেন, এটা হলো আমাদের ব্যাক সাইডের যে পেইনটা, ওটার জন্য আমরা এই এক্সারসাইজটা সাধারণত করে থাকি। স্ট্রেচ আপ, আমরা এই 5টা এক্সারসাইজ তো ক্লিয়ার না?
এবার আসছে আমাদের ইয়েতে নর্মালি কোয়ালিটি অফ এ ট্রেনার অ্যান্ড টিচার continuous learner pedagogical knowledge focus on the learner endurance and patience এই endurance and patience মানে কিন্তু হলো ধৈর্য এবং ধৈর্য গুড কমিউনিকেশন স্কিল এখানে আমি কয়েকটা জিনিস লিখে নেই আপনারা সেই পয়েন্টগুলো যোগ করতে হবে আমি আবারও বলি কোয়ালিটিস অফ এ ট্রেনার আর টিচার কিছু কিছু জিনিস আমাদের ট্রেনার হিসেবে থাকা উচিত সেটা হলো ক্রমাগত শেখার চেষ্টা মানে আপনি কখনোই বলতে পারেন না যে আমার শেখা শেষ এই যে আজকে এখানে যারা জয়েন করেছেন এখানে এমনও আছে যে আপা আছেন আরো কয়েকজন আছেন যারা অলরেডি বিভিন্ন জায়গায় আপনারা অলরেডি ক্লাস নিচ্ছেন বা শিখাচ্ছেন তারপর আপনারা কেন আসছেন যদি আরো নতুন কিছু সংযোগ করতে পারে আমার শিক্ষা জীবনে তো তারপর হলো প্যাডাগজি সম্বন্ধে আপনার মিনিমাম ধারণা থাকা যে কিভাবে আধুনিকভাবে শিক্ষাটা দেওয়া যায় লার্নারের প্রতি ফোকাস থাকা কারণ আমি আপনাদের যদি ট্রেনার হয়ে থাকি তাহলে আমার ফোকাস থাকতে হবে যে আপনাদেরকে আমি মানে কোনভাবে আমি আপনাদেরকে শিক্ষা দিতে পারি কোনভাবে আমি আপনাদেরকে এই ক্লাসটা ডেলিভারি দিতে পারি সেটি আমার ফোকাস থাকতে হবে এবং আপনাদের চাহিদা কি আন্ডারস্ট্যান্ড ইউর লার্নার আমরা সামনে ক্লাসে পাবো তারপরও আমি প্রথম ক্লাসে একটা বলেছিলাম সেটা হলো মানে ফিল ইউর লার্নার নিডস আপনার লার্নারের নিডসটা কি যেমন এখানে কিন্তু যদি কেউ মাইক্রোসফট ওয়ার্ড কাউকে শিখান তাহলে দেখবেন বা কম্পিউটার শিখান তাহলে দেখবেন যে আপনার এই ট্রেনারটা একটু দুর্বল এই জায়গাটা ওইটা আপনার ফিল করা এবং তাকে কোন জায়গাটা সাপোর্ট দিলে সে উঠতে পারবে সেটা হলো সেই চেষ্টাটাই হলো একটা ট্রেনারের উদ্দেশ্য আর ধৈর্য অ্যান্ড ধৈর্য এবং ধৈর্য এটা খুবই ইম্পর্টেন্ট একজন ইয়ের জন্য ট্রেনারের জন্য ভালো যোগাযোগ দক্ষতা মানে গুড কমিউনিকেশন স্কিল নিয়ে আমাদের একটা সেশন থাকবে কম বেশি তো ওইটা তো আমরা আরেকটু জানতে পারবো তারপরে আমি বললাম আমি এখানে কয়েকটা কথা লিখিনি তো ওই কথাগুলো আমাকে কেউ বলবেন যে কি আর কি কোন থাকতে পারে ভাই আমি বলবো একটু প্লিজ জি প্রথমে হলো 1 নম্বরে যেটা হয় আমাদের লেসন প্ল্যান করতে হবে তারপর হলো ক্লাস নেওয়ার সময় আমরা আই কন্টাক্টটা করি আই কন্টাক্টটা প্রত্যেকটা অ্যাডাল্ট এর সাথে আমরা করি যাতে তার ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা বোঝার জন্য আর আরেকটা হলো ফিডব্যাক নেই আমরা প্রতিদিন ক্লাসের ফিডব্যাকটা আমাদের খুব ইম্পর্টেন্ট আগের দিনের লেসনটা কিভাবে ওরা পরের দিনের ক্লাসে করতে পেরেছে কিংবা বুঝেছি কিনা সেইটা বুঝে আমরা ওদেরকে ফিডব্যাকের ব্যবস্থাটা আমরা করি অত আপনার আর বাকি সবগুলোই আপনি বলেছেন আমার কাছে এই তিনটেই মনে হয়েছে যে ঠিক আছে বোন আপনি যে তিনটা কথা বলেছেন ওটা হলো যে আমাদের একটা ট্রেনিং সেশন নেওয়ার সময় ওটা আমরা একটু পরে আসবো এই সেশনে আছে সেটা হলো যে ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট মানে আমাদের সেশন নেওয়ার সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত আপনি ওই পয়েন্টটা এখানে নিয়ে আসছেন তো আমি বলছি যে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমার আর কি কি গুণাবলী থাকা উচিত গুণাবলী যদি আমি বলে থাকি যে একজন ট্রেনারের আর কি কি বোন যদি একটু টাচ করতে পারেন যে আর কি কি যোগ্যতা বা দক্ষতা থাকা উচিত অ্যাজ এ ট্রেনার হিসেবে বা একজন টিচার হিসেবে হ্যালো জি যা শুনতে হচ্ছে আপনি খুব কষ্ট হলে কথা বলার দরকার নাই আমার কাছে মানে আমি যেটা ফিল করি আর কি এজ এ লার্নার হিসেবে যে একজন ট্রেনারের যে ইন্টারেক্ট করে রাখার যে লার্নারদেরকে যে অনেক সময় ম্যাক্সিমাম অনলাইন ক্লাসে দেখা যায় কি ঘুমিয়ে পড়ে সেই যাতে ঘুমায় না পারে তার যে একটা আগ্রহ থাকতে হয় যে না পরেরটা কি আসতেছে এই ব্যাপারটা মনে হয় মানে একজন ট্রেনারের থাকা দরকার বোন আমি কি এটা পারতেছি হ্যাঁ ডেফিনেটলি ভাই আমি 100% আলহামদুলিল্লাহ আচ্ছা বোন আমি সংযোগ করি একটু সেটা হলো যে একটা ট্রেনারের এই কন্টিনিউয়াস লার্নার প্যাডাগজিক্যাল নলেজ ফোকাস অন দ্য লার্নার এন্ডুরেন্স অ্যান্ড পেশেন্স অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিলের পাশাপাশিও তার একজন মোটিভেটর হওয়া দরকার হি শুড বি আ মোটিভেটর তো এরকম এই ব্যাপারগুলোই আমরা আর পরবর্তী কয়েকটা স্লাইডেই পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা যে যেটার সাথে আপনি আরো এই অ্যান্সারগুলো আমরা চলে আসবে ইনশাআল্লাহ আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি আমাদের ওই অ্যান্সারটা আমাদের এর পরবর্তী ইয়েতে চলে আসবে এই ছবি দেখে আমরা কে কি বুঝতেছি একটু যদি বলি আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি আচ্ছা না আসি যেটা আমরা
ওই একটা যেটা আমরা একজন আরেকজনকে ধরছি সেটা হলো যে উপরে উঠে গেছে সে আরেকজনকে টাইনে উঠাচ্ছে, তার কাজ করছে। হ্যাঁ হেল্প করতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও পাশেরটা, পাশেরটা আর তারপরে পাশেরটা হলো যে এইটা সম্ভবত কোনো কিছু বিনিময় করা হচ্ছে, যেন আমি আপনাকে একটা কিছু দিচ্ছি আপনি তার বিনিময়ে সুন্দর কথাটা কিছু মেনশন দিচ্ছেন। করছেন, কি ওয়ার্ডটা পাইছেন আপনি, টিম ওয়ার্ক। আর আরো কিছু আছে, আমি আরো কিছু শুনতে যাচ্ছি। আর 3 নাম্বারটা হলো আমরা নতুন কিছু ক্রিয়েটিভ জিনিস নিয়ে আমরা থিংকিং করছি যে আরো নতুন কিছু কিভাবে ব্যাট করা মানে যায়। উপরে লাইটটা দিয়ে আপনি বুঝাচ্ছেন, মানে এই দুইটা সংযোগ হওয়ার পর, টিম ওয়ার্ক হওয়ার পর আপনার আরো কিছু নতুন কিছু বের হবে, মানে নতুন কিছু বের হলো। জি জি, আচ্ছা। এখানে আমি আরেকটা ওয়ার্ড খুঁজতেছি, যদি কেউ একটু বলেন আমি দেখি ওটা পাই কিনা। কেউ বলবেন? মানে যে দুজন দাঁড়া আছে ওরা ভাবতেছে যে ওরা কি করছে আমাদের মতো। আচ্ছা, দেববাবু কিছু বলবেন? এখানে আসলে কিওয়ার্ডটা আমিও খুঁজতেছি একটা। আপনিও খুঁজতেছেন। আমি কি এটা বলতে পারি যে এরা প্রত্যেকেই আরেকজনের পাশে থাকা বা সহযোগিতার মেন্টালিটি নিয়ে আছে, হ্যাঁ এটা কি বলতে পারি? হ্যাঁ, এটা বলা যায়। হ্যাঁ, মানে অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ টিচার আমাদের এটা খুবই বড় একটা ব্যাপার যে আরেকজনকে সাহায্য করা। তো এই কথাটা যেমন বলি যে হু ইজ ফ্যাসিলিটেটর, একজন ফ্যাসিলিটেটর কে, এই শব্দটা কি সাথে পরিচিত আমরা? হুম, বলেন তাহলে আপনি। সহযোগী। সহযোগী বা সহজ করে দেয় যে, বা সহায়ক, যে সহায়ক, তাই না? তার মানে ওই যে আমি যে কথাটা বললাম আগের স্লাইডে, যে এদের মধ্যে মেইন ব্যাপারটা হলো সহযোগিতা করা বা সহজ করে দেওয়া। একজন ট্রেনার বা একজন টিচার যদি তার ট্রেনিকে, যেমন ধরেন আমরা যে সাপোর্ট আওয়ারটা রাখছি, আমি আপনাকে একটা কথা বলতে পারবো যে এই সাপোর্ট আওয়ারটা কিন্তু অনেকেই প্ল্যান করে না, কোর্স শেষ করা দিচ্ছি চলে যাচ্ছি। কিন্তু আমরা যদি অ্যাজ এ ট্রেনার যদি একটা সাপোর্ট আওয়ার প্ল্যান করি, যে সে যেন ক্লাসের বাইরে আসার পরও সে ক্লাস থেকে পরে যাওয়ার পরও যেন তার মনে হয় যে আমি এই জায়গাটা একটু ঘষা মাজা করলে বা আমার জন্য ইজি হইতো। যেমন আজকে দুপুরে কিন্তু আমরা সাপোর্ট আওয়ারে ছিলাম, আমাদের দেববাবু ছিলেন আর কামরুন্নাহার ছিলেন, তাই না? আপনার কোনো মানে কোনো উপকৃত হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেশ কাজে লাগছে আমাদের। জি, কাজে লেগেছে এই কারণে বিকজ ছোট ছোট জিনিস, এটা কিন্তু এমন না, মানে কম্পিউটারের ব্যাপারটাই কিন্তু এটা, মানে ডিজিটালের ব্যাপারটা কিন্তু এটা। দেখা গেছে যে মোবাইলের একটা সহজ জিনিস আপনাকে একবার দেখায় দেওয়া হলো, আপনি বললেন আল্লাহ এটা এত সহজ, মানে এই জিনিসটা কিন্তু আপনার না জানা পর্যন্ত কিন্তু আপনার কাছে এটা দুটি পাহাড়ের মতো মনে হচ্ছিল। হ্যাঁ এইটাই তো, এটাই হলো একটা ফ্যাসিলিটেটরের কাজ। যেমন একজন সহায়ক ফ্যাসিলিটেটর যে যা করেন তা হলো পরিকল্পনা, নির্দেশিকা এবং পরিচালনা। এই টোটালটাই সে ম্যানেজ করে, সে পরিকল্পনা করে, কিভাবে নির্দেশ দিয়ে দেয় এবং একটা টোটালটাকে একটা সে পরিচালনা করে। অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনাদের এটা মাথা রাখা উচিত যে আমি একজন ফ্যাসিলিটেটর, যে কিভাবে আমার ট্রেনিংকে আমি জিনিসটা গুছায় দিব, সেটা হলো পরিকল্পনা আমার, কিভাবে আমি ডিরেকশন দিব এবং টোটালটা আমি কিভাবে ম্যানেজ করব। আমরা এই যে যদি 11টা সিনোনিমস দেখি, এই যে ফ্যাসিলিটেটরের যে সিনোনিমস, এর মধ্যে কিন্তু ট্রেনার, এডুকেটর, এভালুয়েটর, মেন্টর, এই সবগুলোই হলো ফ্যাসিলিটেটরের আপনার সিনোনিমস। কাউন্সিলর, ফ্যাসিলিটেশন, মেন্টর, এই সবগুলোই হলো আপনার এই ফ্যাসিলিটেটরের সিনোনিমস। আমরা কি বুঝেছি? জি আমি কিন্তু খুব সংক্ষেপে নিয়ে আসতেছি, মানে খুব সংক্ষেপ করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি মেইন পয়েন্টগুলো, যাতে আপনাদের মাথায়, কারণ আপনারা আরো অনেক কিছুই জানেন, তো আমার পয়েন্ট থেকে আমি জাস্ট একটা ছোট করে আমি আপনাদেরকে এগুলি দেওয়ার চেষ্টা করছি। যদি কারো আরো কিছু জানা থাকে আমাকে জানাবেন, আমি খুব মানে আনন্দের সহিত আপনাদের সাথে ওগুলি নিয়ে আলোচনা করতে পারবো। একজন সহায়কের দক্ষতা কি? ওই যে পরিকল্পনা দক্ষতা, পরিকল্পনা করার মধ্যে তার দক্ষতা থাকতে হবে। মানব সম্পর্ক উন্নয়নের দক্ষতা থাকতে হবে, মানে আপনারা আমার যে সম্পর্ক, আপনারা খেয়াল করে দেখেন প্রথম দিন আমরা যখন ক্লাস করছি তখন আমাদের সম্পর্কটা ছিল একটা নর্মাল পরিচিতর মতো। ডে বাই ডে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু উন্নত হচ্ছে। যদি এখানে আমাদের সম্পর্ক উন্নত না হতো তাহলে বুঝতাম যে আমাদের ট্রেনিংটা সাকসেসফুল না।
যখন আমাদের সম্পর্কটা উন্নত হবে তখন বুঝতে হবে যে আমাদের ট্রেনিংটা আস্তে আস্তে কিন্তু সাকসেসফুল হতে যাচ্ছে। প্রশ্ন করা এবং শ্রবণ দক্ষতা থাকতে হবে, মানে আমার বা যেই আপনার ফ্যাসিলিটেটর হবেন তার, একজন ট্রেনারের, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কোশ্চেন করার এবং শোনার মতো দক্ষতা এবং ধৈর্য থাকতে হবে। সমঝোতা মানে কম্প্রোমাইজ এবং ফিডব্যাকের দক্ষতা থাকতে হবে, মানে আপনি কোনো কিছু মেনে নিতে পারবেন এবং আপনি খুব সহজে আবার ফিডব্যাকটাও নিয়ে নিতে পারবেন, সেটাই হলো আপনার, এই ক্যাপাসিটিটা আপনার অর্জন করতে হবে। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে, মানে অবজারভেশন, সুপারভিশন। এই কয়েকটা পয়েন্ট থেকে কারো এক্সট্রা কিছু জানা থাকলে বলতে পারেন, বা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। পরের স্লাইডে যাবো আমি। আন্তঃব্যক্তি আর অন্তঃব্যক্তির মধ্যে পার্থক্য কি? আন্তঃজেলা অন্তঃজেলা সরি, আমি একটু জোরে বলবেন কামরুন? একই নিজ গন্ডির ভিতরে বোঝায়, আর আন্তটা এলাকার বাইরে আমি করে বললাম। আচ্ছা, আর কে? এটা কিন্তু অনেক কঠিন বাংলা। আন্তঃজেলা সিলেট বলতে পারবেন মুন্নিয়াপা? কনফিউজ ভাই, আচ্ছা আচ্ছা, ট্রেনে চলাফেরা করেন কে? ট্রেনে চিটাগাং এর আপা, শাহিন আপা বলেন, ট্রেনে চলাফেরা করেন? জি ভাই। আন্তঃট্রেন আন্তঃজেলা না, আমি ঢাকা। আচ্ছা, আন্তঃট্রেন বলতে হচ্ছে মানে নিজস্ব এরিয়া। আন্তঃ মানে হলো নিজস্ব এরিয়া, অন্ত মানে হলো এলাকার বাইরে, এলাকার বাইরে। তাহলে মানে আন্তঃ ব্যক্তি মানে হলো নিজের ভিতরে, আর অন্তর ব্যক্তি হলো বাইরের ব্যাপারটা, তাই না? ওকে, এখানে দেখে বলেন আমরা ওই আগের মতো কি কি ছবি দেখে কি কি বুঝতেছি? টিমওয়ার্ক বোঝাচ্ছে, টিমওয়ার্ক বোঝাচ্ছে, সবাই সবাইকে সাপোর্ট দিচ্ছে, সবাই কেউ একজন পারতেছে না ওটা পাজলটা সে মিলাই দিচ্ছে। তারপর একজন ব্যক্তি মাঝখানে, তাই না? ইন্টারপার্সোনাল স্কিল, আন্তঃব্যক্তিত্ব দক্ষতা, মানে আপনার আন্তঃব্যক্তিত্ব। আন্তঃব্যক্তিত্ব বলতে কি বুঝি? আন্তঃব্যক্তিত্ব ব্যক্তি, যেটা আন্তঃব্যক্তিক নিজের মধ্যে দক্ষতা হলো অভ্যন্তরীণ ক্ষমতা এবং আচরণ, যা আপনার আবেগ পরিচালনা করতে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নতুন তথ্য শিখতে সহায়তা করে। মানে একজন ট্রেনারের মধ্যে ইন্টারপার্সোনাল স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন আমাদের ম্যাক্সিমাম ট্রেনার বা টিচাররা কিন্তু নিজেকে আপডেট করতে পারে না। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, দেখবেন আমি সবসময় এই কথাটা বলি আমার ট্রেনিং এ, তারপর আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা কেউ হিন্দু হতে পারি, কেউ খ্রিস্টান হতে পারি, কেউ মুসলমান হতে পারি, কিন্তু আদম আলাইহিস সালামকে কেউ অস্বীকার করি না। দেববাবু, মানে আদম আলাইহিস সালামকে তো আমরা কেউ অস্বীকার করি না। মানে সবাই জানে যে আদম ইজ দ্য ফার্স্ট ম্যান, নাকি? শুনতে পাচ্ছেন? ভিন্ন নামে বিশ্বাস করে কি, ভিন্ন নামে হতে পারে, বাট হি ইজ দ্য ফার্স্ট ম্যান। ভিন্ন দ্য ফার্স্ট ম্যান মানে প্রথমে একজন মানুষ আসছিল, যে আদম বলি বা আদম বলি বা হোয়াটএভার ইট ইজ, আমরা নাম বলি। সুন্দর কথা বলছেন। তো আমার কথা হলো যে এই আদমের এই দুটো ছেলে ছিল, যেটা হলো হাবিল কাবিল বলি আমরা। তো সে হাবিল কাবিল কিন্তু শয়তান কিন্তু তাকে যেভাবে পরিচালনা করেও কিন্তু তাকে তার একটা ভাইয়ের সাথে আরেকটা ভাইকে লাগাই দিছে, এবং এক ভাই আরেক ভাইকে মেরে ফেললো। সেই থেকে শুরু হলো হত্যা যজ্ঞ বা হত্যার স্টোরি। তো আমি কথাটা কেন আসছি? আমি এই কথাটা এই জন্য আসছি
ওই সময় তো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, ওই সময় তো কেউ চিন্তাই করে না যে কিভাবে এভাবে অনলাইনে ডিজিটাল ক্লাস করতে পারবে বা ডিজিটাল মার্কেটিং করতে পারবে বা ডিজিটালি তারা এই করতে পারবে। তার মানে হলো শয়তান সেই সময় আপডেট ছিল, ডেভিল, শয়তান আজকেও আপডেট, শয়তান আগামীতেও আপডেট। আমরা আপডেট হইতে পারি না বলে আমরা পিছিয়ে থাকি। আমি কি ভুল বললাম? এই আমরা আপডেট হইতে পারি না বলেই আমরা ডিমোটিভেট হয়ে যাই, আমরা আপডেট করতে পারি না। আপনি যখন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, আপনি দেখেন যদি এখানে এমন কেউ থেকে থাকেন যে তার অনেকদিন ধরে সে বোর ফিল করতেছিলেন বা তার কোনো কিছু ভালো লাগতেছিল না, সেও দেখবেন এটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে সে মোকাবেলা করতেছে। আবার এখানে দেখেন এমনও কেউ আছে যে সে অনেক কিছুই জানে, তারপরও সে আসছে কিন্তু নতুন কিছু শিখতে। এটাই হলো ইন্টারপার্সোনাল স্কিল, মানে আপনার নিজের মধ্যে ওই ক্ষমতা বিদ্যমান এবং আপনি নিজের মধ্যে ওই ক্ষমতাটাকে জাগায় তুলছেন। এটাই হলো আপনার দক্ষতা, এটাই হলো আপনার স্কিল। কেউ যদি না বুঝিয়ে, আমি আরেকবার বলবো, কিন্তু এটা বুঝতেই হবে। মানে এখানে কোনো মানে ওই যে সেফ যে কথাটা বলছি না আমি, যে সেফ মেথডটা মানে আমরা নিরাপদ বলতে আমরা সেফ মেথড অ্যাপ্লাই করব, তেমনি আমাদের ফ্যাসিলিটেটর এবং ইন্টারপার্সোনাল স্কিল অ্যাজ এ ট্রেনারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা সিবিটি লেভেল 4 নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে ট্রেনার পার্ট দিবেন, তাদের জন্য তো আরো ইম্পর্টেন্ট। আপনি কখনোই আরেকজনের মনের মধ্যে টাচ করতে পারবেন না। আপনি অ্যাজ এ ট্রেনার আপনি কখনোই একজনকে আপনি নিজে কাছে নিয়ে আসতে পারবেন না যদি আপনার মধ্যে ইন্টারপার্সোনাল স্কিলটা না থাকে। কারণ আপনি যখন পজিটিভ, আপনি যখন নিজে কিছু শিখছেন, আপনি যখন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন, আপনি আরেকজনের চ্যালেঞ্জ মোকাবেলাতে আপনি সাহায্য করতে পারবেন, আরেকজনকে আপনি তাকে হাত ধরে উঠায় নিয়ে আসতে সাহায্য করতে পারবেন। বাট আপনি যদি ডিমোটিভেট থাকেন, যে কে জানি কিছু বলছিলেন, কারণ আপনার মনে মাইক্রোফোন অন। দেব স্যার কিছু বলবেন, যোগ করবেন কিছু এর সাথে? এটা তো আসলে একজন ট্রেনারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল আসলে। জি। আর এটার সাথে মোটিভেট করার ক্ষমতা থাকলেই তো আসলে একজন একজন খুব ভালো মানের ট্রেনার হওয়া সম্ভব একজনের। সম্ভব, কারণ আপনার আমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কোয়ালিটি অফ ট্রেনার, তো এই ট্রেনারের সাথে কিন্তু এই কোয়ালিটি গুলাই আমি ওখানে মেনশন করিনি ইচ্ছা করে, যাতে আমরা পরবর্তী স্লাইডে এগুলি নিয়ে আসতে পারি এই কারণে। তো আমাদের কারণ ওখানে যদি আলোচনা করতাম তাহলে ওই ব্যাপারটা ওখানে থেকে যেত, তাহলে আমরা অ্যাডভান্স হতে পারতাম না। তো আমি এটা বুঝাতে চাইছি যে যেমন আমরা কিন্তু প্রথম দিন একটা আলোচনা করছিলাম, সেটা হলো যে আমরা কিন্তু বলছিলাম যে এখানে আমরা নিজের পরিচয়টা তখন দিব যখন আমরা ক্লাস শেষ করবো, যেদিন সেদিন আমরা বলবো যে আমরা কোন কোন ফ্যাক্টর থেকে আসছি। কিন্তু এর আগে আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি কোনো জায়গায় ট্রেনারও হন বা টিচারও হন, আপনি অবশ্যই কিছু খারাপ মোমেন্ট দিয়ে আপনি যান কিছু, কারণ আপনার এখানে যে সবচেয়ে মানে অ্যাকসেপ্ট করার লার্নার থাকে তা না, আপনাকে আপনার লেসনটাকে অ্যাকসেপ্ট না করার মতো লার্নারও অনেক সময় থাকে। বাট চ্যালেঞ্জ হলো ওইটা যে ওই যে দুষ্ট বাচ্চা আমরা যদি বলি, বা আমাদের মধ্যে যারা যেই লার্নারটা নিতে আমাদের লেসনটাকে নিতে চাচ্ছে না, তাদেরকে কিভাবে আপনি নিয়ে আসতে পারেন, তাদেরকে কিভাবে আপনি এঙ্গেজ করতে পারেন, সেটাই হলো আপনার চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকে যে একটা সার্টেন পিরিয়ড পর আমরা কিন্তু হাল ছেড়ে দিই সবাই, কিন্তু হাল না ছাড়াটাও একটা চ্যালেঞ্জ। আর আপনি আপনার চেষ্টা করে যেতে পারেন, মানে পারেন, এটি আর কি। ক্লিয়ার এই জায়গাটা? আমরা এই জন্য একটু বেশি কথা বললাম এটা নিয়ে। এই যে এই গুণগুলোই আমাদের ছিল হলো ওই যে প্রথম যেই ইয়েতে ছিল অ্যাক্টিভ লিসেনিং। একজন ইন্টারপার্সোনাল স্কিলের লোকের মানে অবশ্যই ট্রেনারের তার সক্রিয় শ্রবণ ক্ষমতা থাকতে হবে, টিম ওয়ার্ক করার মতো ক্ষমতা থাকতে হবে, রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, ডিপেন্ডেবিলিটির মতো ক্ষমতা থাকতে হবে, মানে নির্ভরতা, তার উপর যেন ডিপেন্ড করতে পারে। যেমন আপনারা যদি মনে করেন যে না 8:30 ক্লাস হবে, আর 8:30 বাজে আমাদেরকে 8:30 বাজে দিয়ে দেবে, ডিপেন্ড মানে আপনার ট্রেনি বা আপনার লার্নার বা আপনার শিক্ষার্থীরা যেন আপনার উপরে ডিপেন্ড করতে পারে যে স্যার এটা বলছে, স্যার এটা এই সময় এটা করে দিবে। লিডারশিপটা অটোমেটিক চলে আসবে। মোটিভেশন মানে প্রেরণা দেওয়া বা উজ্জীবিত করা। আমি মোটিভেশনের ডিকশনারিতে যদি আপনি খুঁজেন তাহলে আপনি দেখবেন যে প্রেরণা দেওয়া মানে একদম এক্স্যাক্টলি আবিধানিক অর্থটা হলো প্রেরণা, কিন্তু আমি মোটিভেশন বলতেই বুঝি হলো উজ্জীবিত করা। কে কে আমার সাথে একমত? মানে মোটিভেশন মানে হলো যে আরেকজনকে সে উজ্জীবিত করতে পারছে, এটাই হলো মোটিভেশন।
ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, মানে একজন ট্রেনার বা ট্রেনারকে কিছু বলার স্পেস থাকতে হবে, মানে সে যেন বলতে পারে, কেউ না কেউ যেন তাকে কোনো কমেন্ট করতে পারে, সে যেন খুব সহজে তাকে কোনো একটা কথা যেন তার প্রবলেম হচ্ছে বা সেই স্পেসটা যেন সে থাকে। তারপর হলো পেশেন্ট, পেশেন্সটা হলো খুব ইম্পর্টেন্ট। পেশেন্স না থাকলে, মানে আপনার ধৈর্য না থাকে, আপনি দেখেন, আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের যদি, আমি জানি না আপনাদের এটা দৃষ্টিতে লেগেছে কিনা, আপনি কি খেয়াল করছেন ম্যাক্সিমাম স্লাইডগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট হয়। হ্যাঁ, কেন? কারণ এই জন্য কিন্তু পরিশ্রম করা দেওয়া লাগে, এই জন্য কিন্তু ধৈর্য লাগে, কারণ আপনার কথা, মানে আপনার ছবি যেন কথা বলে বা আপনাকে যেন, আপনার জন্য এটা যেন অ্যাট্রাকটিভ লাগে বা আপনি যেন লেসনটা নেন, এই পেশেন্সটা আপনার থাকতে হবে যে যেভাবে হোক আমি আমার লার্নারকে আমি এটা দিব বা আমি যেভাবে হোক তাকে আমি এটা বুঝাবো। এই পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট। এই স্লাইডে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি পরবর্তী স্লাইডে আগাই। Waiting for the response. জি স্যার, কি হয় এবার? আচ্ছা, নেক্সটে যেতে পারেন। জি জি, থ্যাংক ইউ। ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট। ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট মানে কি? আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা আমরা যে কথা বলতেছি, এটা কি আমরা কিভাবে কথা বলছি? এটাকে অনলাইন বলি না আমরা? এটা আরেকটা নাম আছে, সেটা হলো ভার্চুয়াল। এই ভার্চুয়াল জগৎ বলি আমরা, ভার্চুয়াল ওয়ার্ল্ড। এই ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট, আমি এই জন্য শব্দটা আনা হয়েছে এখানে, বিকজ আমরা সবাই বলি অনলাইন ট্রেনার, অনলাইন টিচার, কিন্তু আলটিমেটলি এটা আমি যদি অ্যাডভার্টাইজ করতাম এভাবে যে ভার্চুয়াল ট্রেনার, কেউ কি আমার কথা বুঝতো? না, মানে খুব কম সংখ্যক লোক খুব খুব কম সংখ্যক লোক বুঝতো, কিন্তু অনলাইন ট্রেনার হিসেবে বলাতে কিন্তু কেউ কেউ বুঝছে, কিন্তু আসল শব্দটাই কিন্তু হলো ভার্চুয়াল ট্রেনার, ভার্চুয়াল টিচার। কারণ আপনি ভার্চুয়ালি এই কোর্সটা করতেছেন, ভার্চুয়ালি এই কোর্সটা করাচ্ছেন। এখন এই সেশনটা এই জন্য আমি এখন নিয়ে আসছি, বিকজ এটাও মানে আপনার তো একটা কথা বলবেন, সেই কথাটা তো সবার মধ্যে গ্রহণযোগ্য থাকতে হবে, সবাই তো ওইটা বুঝতে হবে, এর আগে তো আপনি এই কথাটা বলতে পারেন না। তো এই জন্যই ও আমার মনে হয়েছে যে আমার ট্রেনিদের ওই লেভেলটা আসছে যে তাদের সাথে আমি এখন এই কথাটা শেয়ার করি যে ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট মানে হলো অনলাইনে যে আমি তার ক্লাসটা নিচ্ছি বা এভাবে করে ভার্চুয়ালি আমি ক্লাসটা নিতেছি, সেটাই হলো ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট। ভার্চুয়াল সেশন বুঝিনি, এখানে আর কি আছে সবাই বুঝছি না? জি, ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্টের সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো সামনে প্রত্যাশা নির্ণয় করা। মনে আছে আপনাদের সাথে যখন আমরা প্রথম কথা বলি, তখন আমরা বলছিলাম যে এই ট্রেনিং থেকে আপনাদের প্রত্যাশা কি? তখন আপনারা অনেক কথা বলেছেন যে আমাদের এই প্রত্যাশা, এটা আমরা শিখতে চাচ্ছি বা এই জায়গাটা আমি দুর্বলতা কাটায় উঠতে চাচ্ছি। তার মানে হলো আমি আজকে যখন ট্রেনিং সেশন শুরু করছি তখন আমি বলছি যে আজকে আমরা কি শুরু করতে যাচ্ছি, গত ক্লাসে আমরা কি করলাম, মানে অথবা আমরা আলটিমেটলি এই সেশনটা করার পর আমরা কি গেইন করব, প্রত্যেকটা সেশনে আমরা কি গেইন করব, বা আলটিমেটলি এই যে কষ্ট করে যে 1.5 ঘন্টা আমাকে সময় দিচ্ছেন আপনারা, আসলে এই সময়টা তো আপনারা আমাকে সময় দিচ্ছেন, আপনাদেরও কিছু উপকৃত হবেন। এই উপকৃতটা কেন হবেন? আমাকে আপনারা ফিনান্সিয়ালি সলভেন্ট করছেন, আমি আপনাদের কিছু নলেজ সলভেন্ট করব, এটি হলো আমাদের প্রত্যাশা। কি লেভেলে আপনি যে এই নলেজটা যে আপনি পারচেস করলেন, সেই পারচেসটা আসলে বেনিফিটটা কতটুকু, মানে কতটুকু লেভেলের আমি গেইন করব, সেই প্রত্যাশাটাই খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখবেন যে ম্যাক্সিমাম অনলাইন সেশনে বা যারা ক্লাস নেয় তারা কিন্তু এই প্রত্যাশাটা আপনি এই শিখবেন, মানে যেটাকে আমরা বলি শিখন ফল, লার্নিং আউটকাম, ওটা আমরা পরে আসবো, কিন্তু প্রত্যাশা লার্নিং আউটকাম আমি মনে করি এক না। কেন আমি এক্সপ্লেন করতেছি, হিসাবে তো এক, যে লার্নিং আউটকাম মানে হলো যে আমি এটার পরে এই শিখবো, আর প্রত্যাশা মানে হলো যে আমি এটা শিখাই দিবেন আমাকে, ঠিক আছে, আর প্রত্যাশা মানে হলো যে আমি শিখবই, মানে আপনি আমাকে ধরে করাবেনই, এটি হলো প্রত্যাশা, মানে আমি ওই জায়গাটা পৌঁছাইতেই পারবো। আপনি যখন চিন্তা করেন যে অমুক জায়গায় গেলে কাজ হইতেও পারে না হইতে পারে, আর একটা রিয়েল আপনি অ্যাসিওর, মানে আপনার প্রত্যাশা আপনার ফুলফিল হয়েছে যে আপনি অ্যাসিওর যে আপনি এখানে আসেন এই জিনিসটা রেডি, তখন কিন্তু আমরা সাইকোলজিক্যাল ভাবে, মানসিক ভাবে আমরা কিন্তু রেডি, বা আমাদের কিন্তু ভালো লাগে যে না আচ্ছা করি বা যাই। আমি কি ভুল বললাম? ঠিক আছে। ভার্চুয়াল সেশনের মধ্যে আরেকটা বড় ব্যাপার হলো
টার্ন অন ভিডিও অর ক্যামেরা, কোনো কিছু ভিডিওর মাধ্যমে দেখানো এবং ক্যামেরার মাধ্যমে ক্যামেরা অন রাখা। আমরা কিন্তু এখানে কেউ ক্যামেরা অন রাখিনি। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম যে আপনারা যদি মনে করেন কেউ ক্যামেরা অন রাখবেন, আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এতে একটা ক্লাসের প্রাণ বের হয়। কিন্তু আমাদের অনেকেরই ব্যক্তিগত অবস্থায় আমরা এমন অবস্থা থাকি, দেখা গেছে যে ক্যামেরা অন করা অবস্থা থাকে না। সো ওটার জন্য আমরা বলছি যে আপনাদের ক্যামেরা অন করার দরকার নেই। বাট অ্যাকচুয়ালি আপনারা যখন ক্লাস নেবেন আপনারা বুঝবেন অ্যাজ এ ট্রেনার লার্নার, মানে ট্রেনার হিসেবে কিন্তু আমি এই জন্য আমার ক্যামেরাটা আমি অন রেখেছি এই কারণে, যাতে আপনাদের মনে হয় যে না আমি দেখতেছি। যদিও আমার চেহারা অত সুন্দর আসতেছে না, নাকি আসতেছে? ঠিক আছে, চলে না? ঠিক আছে তো না? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ট্রেনারের জন্য এর থেকে আর বেশি সুন্দর আচ্ছা, ঠিক আছে, সুন্দর উদাহরণ দিচ্ছেন আপনি। ওকে, তাহলে আমরা এটা তো বুঝছি, মানে সেশন কন্টিনিউ করার জন্য আমাদের ক্যামেরা চালু রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখতে ভালোবাসি। আমাদের নেক্সট ক্লাসে থাকবে আন্ডারস্ট্যান্ডিং ইউর লার্নার, ওখানে কিন্তু একটা থাকবে ভিজুয়াল লার্নার হিসেবে একটা ব্যাপার থাকবে। তো অ্যাকচুয়ালি কিন্তু ক্যামেরা অন থাকলে যে তারা ক্লাস করে তারা মনে হয় যে না আমরা সামনাসামনি আছি বা আমাদের কথাগুলো রিসিভ হচ্ছে, আমরা একজন একজনের বডি মুভমেন্ট দেখতে পারি। তো এটা হয়তো আমাদের দেশে আরো সময় লাগবে, বাট এসে যাবে ইনশাল্লাহ। আমি পরের স্লাইডে যাই। খুবই ইম্পর্টেন্ট, এঙ্গেজমেন্ট এভরি 10 মিনিটস, প্রতি 10 মিনিটে সবাই দৃষ্টি আকর্ষণ করা। আমি কি করতে পারি? 10 মিনিটে পারি না 5 মিনিটে পারি? মানে আমি কতক্ষণের মধ্যে পারি না 2 মিনিটের মধ্যে করি? আচ্ছা, আলহামদুলিল্লাহ বোন, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট যে অনলাইন ক্লাসে যদি আপনি দৃষ্টি আকর্ষণ না করেন বা কিছুক্ষণের মধ্যেই, এবং এই দৃষ্টি আকর্ষণটা আপনার মনে হতে হবে স্বাভাবিক, মানে স্বাভাবিক প্রক্রিয়ার মতো। আপনি যদি এই এটা বলেন তো মানে ব্যাপারটা আপনার অস্বাভাবিক লাগবে, কেউ এটাকে রেসপন্স করবে না। বাট আপনি যদি কথার ফ্লোতে যদি আপনি তাকে স্বাভাবিক মনে করে নিতে পারেন, তারাও কিন্তু তখন ফিল করবে যে না এটা একটা ন্যাচারাল, বা আপনি তাকে সাইকোলজিক্যাল ভাবে বাউন্ড করলেন যে হ্যাঁ এখন এটা আমার বলা উচিত। দেখবেন আপনাদের মধ্যে কিন্তু এমনও হয় যে আপনারা কিন্তু অনেকে লজ্জাবোধ করতেছেন, আচ্ছা উত্তরটা না দিলে কেমন লাগে, নাকি সব চুপ? মানে ওরকম হয় না যে আচ্ছা আমি কেউ উত্তর দিচ্ছে না কেমন লাগে, আমি দেই, ঠিক আছে ব্যাপারটা। মানে এটাই হলো একটা সেশন ম্যানেজমেন্টের, ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্টের মানে আপনার কি বলে এটাকে সৌন্দর্য, মানে বিউটি অফ দ্য ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট এটা। কারণ আপনি যদি সেশন ম্যানেজমেন্টের মধ্যে যদি আপনি যেমন ধরেন আপনি কুকিং এর ক্লাস নিচ্ছেন, বেকিং এর ক্লাস নিচ্ছেন, এখন এই বেকিং এর ক্লাস যে মধ্যে যে আপনি নেওয়ার সময় কিন্তু আপনি বারবার মেনশন করতে হবে যে আমি ওটা লাস্ট টাইম কত দিয়েছিলাম। এটাই কিন্তু একটা পার্টিসিপেশনের মানে ইন্টারেক্টিভ করা হয়। আপনি বিউটিফিকেশনের কোনো কাজ করতেছেন, আপনি ওখানেও কিছু মেনশন করতে হবে যেটাতে আপনি আমার থেকে ভালো আপনারা অনেক জানেন, তারপরে আমি কিছু যোগ করলাম আর কি। আমি পরের স্লাইডে যাচ্ছি। ওয়েট ফর দ্য রেসপন্স। আপনার আমি বুঝিনি, কোশ্চেনটা আবার একটু করবেন কি? কোনটা বোন? আগেরটা? এখন যেটা বললেন, কোশ্চেনটা বললেন আমি শুনিনি এটা। ওটা এখন কোশ্চেনটা করছিলাম যে আমি কি পরের স্লাইডে যাব কিনা এটা বলছি। জি জি জি, ওকে। তারপর হলো ওয়েট ফর দ্য রেসপন্স, মানে আপনি একটা ফিডব্যাক চাওয়ার পর আপনার রেসপন্সের জন্য ওয়েট করতে হবে। কারণ রেসপন্সের জন্য যখন আপনি ওয়েট করবেন তখনই সবার মধ্যে ওই প্রতিক্রিয়াটা কাজ করে যে না আমি উত্তরটা দেই বা আমি উত্তরটা জানি, এবং এটা তখনই সম্ভব হবে। আপনি হাজারো বলেন রেসপন্স ওয়েট করেন, আপনি যদি সেশন যদি আপনার ফ্রুটফুল না হয়, সেশন যদি কারোর মজা না লাগে, আপনি হাজারো রেসপন্সের জন্য ওয়েট করেন, কোনো রেসপন্স আসবে না, কারণ কারোর ভালো লাগতেছে না কথা বলতে। আপনারা যারা অনলাইন ট্রেনিং অন্য অন্য জায়গায় করছেন আপনাদের এই অভিজ্ঞতা থাকার কথা। করেছেন কেউ এমন আছে? তো সেশন আপনি কি আমার সাথে একমত যে সেশন যদি না জমে, মানে সেশনটার মধ্যে যদি ওই টেস্টটা না থাকে, তাহলে কিন্তু আপনার মানে অনেকেই রেসপন্স করবে না, সবাই চুপ করে থাকে কিন্তু। হ্যাঁ এটা ঠিক। আমি একটা অনেস্টলি মানে বলি, আমি এই যে আপনার এই ট্রেনিং এই সেশনটার মধ্যে আমি যেভাবে কথা বলি, আমি কিন্তু প্রত্যেকটা মানে আমার প্রত্যেকটা ট্রেনিং এর ব্যাপারে কথা বলি না, আলহামদুলিল্লাহ, যে হয় আর কি, যে হয় না, ইন্টারঅ্যাক্ট করার ক্ষমতাটা সবার থাকে না। আলহামদুলিল্লাহ বোন, এটি আমার সার্থকতা। মানে আমার একজন ট্রেনার হিসেবে কিন্তু
এটাই সবচেয়ে মজার যে সে আরেকজনকে তার রেসপন্স করার মতো অ্যাবিলিটি থেকে সে গ্রো করতে পারছে। এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আমি পরের স্লাইডে যাই। ইউজ ফার্স্ট নেম টু পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীদের নাম ব্যবহার করুন, প্রথম নাম অথবা লাস্ট নাম। নাম কেন ব্যবহার করার কথা বলা হয়, কেউ বলতে পারবে যে এই জন্য নাম বলা হয়, যে নামটা ইউজ করেন? ভাই জি নাম বললে মনে হয় কি যে আমাকে একটা ইম্পর্টেন্স Yes. দিচ্ছে, যে না আমাকে মেনশন জি করতে জি, এবং আপন মনে করে সে আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যায়। আপনি দেখবেন যে যখন আপনি ক্লাসে যখন কারো নাম উচ্চারণ করা হয় 2-3 বার, যে তানজিম নূর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আছেন আপনি? জি জি। নাম কি মেনশন করা কি মানে ফলপ্রসূ না ফলপ্রসূ না? স্যার ফলপ্রসূ, এটাই ভালো। হ্যাঁ। কারণ কি দেখা যাবে আপনি এখানে তো আমরা মিনিমাম 7-8 জন আছি, 10 জনের মতো। তো এখন দেখা গেছে যে আমরা যারা এখানে, তো এমন হতে পারে যে আপনার এখানে 200 জন বা 20 জন বা 25 জন বা 50 জন। তো তখন আপনি যখন পার্সোনালি যখন আপনি নাম মেনশন করা শুরু করবেন, তাদের কিন্তু ভালো লাগবে এবং তারা কিন্তু আস্তে আস্তে আপনাকে অনেক কিছু ফিল করানো শুরু করবে। আমি কি আজকে অনেক সিক্রেট বলে দিতেছি মনে হচ্ছে? মানে মনে হচ্ছে যে আচ্ছা তাহলে তো আপনি এই কাজ করেন না, আচ্ছা এরকম ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। এরকমই মনে হচ্ছে, মানে সিক্রেট গুলো জেনে গেছি আমরা। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে রেসপন্স করবো না। পরের স্লাইডে চলে যাই। ক্রিয়েট ফিডব্যাক লুপ। ফিডব্যাক লুপ মানে হলো দেখেন, মানে আপনার যেই যদি 7 জনও থাকে আপনার ট্রেনারি, বা আপনার যদি 20 জনও থাকে, বা আপনার যদি 100 জনও থাকে, লুপ তো বুঝি আমরা, ইউ লুপ বলি না, ওই যে ঘুরে ফিরে আসে সেম জায়গাটা এসে যে আসে, লুপ তো বুঝি। হ্যাঁ, ওই লুপ মানে ক্রিয়েট ফিডব্যাক লুপ, মানে আপনার ঘুরে ফিরে সবার রেসপন্সটাই বা ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করাটা উচিত, এই কারণে যাতে দেখা গেছে যদি আপনার কোনো লার্নার যদি আপনার কম বুঝার হয়, সেও দেখা যাবে মানে সে বলার চেষ্টা করবে বা তার মধ্যে ওই জিনিসটা বের করে নিয়ে আসবে। এই জন্য খুব ইম্পর্টেন্ট ক্রিয়েট ফিডব্যাক লুপ। শুরু এবং শেষ ফুল স্ক্রিন প্রেজেন্টার মোডে থাকা, শুরু এবং শেষে ফুল স্ক্রিন প্রেজেন্টার মোডে থাকা। এই কারণে খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু আমাকে দেখতেছেন না, মানে আমি কিন্তু আপনাদেরকে দেখতে পারতেছি না, বাট থিংস হলো আমার সামনে কিন্তু পুরোটা স্ক্রিন, এবং আপনারা স্ক্রিনই দেখতেছেন আর একটা সাইডে আমার চেহারা দেখতেছেন। আমি যদি এখানে জুমে করতাম, তাহলে জুমে হলে ছোট নিচে আমার চেহারা চলে যেত, ক্যামেরাটা চলে যেত, আর উপরে পুরোটাই ফুল স্ক্রিন মোডে থাকতো। কারণ যে কোনো লার্নারই আমাদের দেশে এখন যে প্রেক্ষাপটটা, সেটা হলো তারা ম্যাক্সিমামে খুব কম মানুষই আছে যারা কম্পিউটারের সামনে বসে তারা ক্লাসটা করে, ম্যাক্সিমামই তারা অনলাইনে ওই মোবাইলে বসে ক্লাসটা করার চেষ্টা করে। এর জন্য আপনার ফন্ট আপনার ফুল স্ক্রিন মোডে না থাকলে তারা ওই ক্লাসটা এনজয় করবে না। ক্লিয়ার? তারপর হলো বি কনভারসেশনাল। এখন এই বি কনভারসেশনাল কি বাচালেন গেলে না, মানে কথোপকথনশীলটা কি তথ্যমূলক না বাচাল ভঙ্গিতে? কেউ বলবে না? কামরুনার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাচ্চার ভঙ্গিতে তো অবশ্যই না, তথ্যমূলক। দেখছেন আমি আজকে কিন্তু অনেকবার সিক্রেট বলে ফেলছি বলে কিন্তু সবাই রেসপন্স অফ হয়ে গেল। যা আচ্ছা তাহলে এই কাজই করেন আপনি না, আচ্ছা ওকে। প্লিজ রেসপন্স যদি আপনারা বন্ধ করেন, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে আমরা কেউ এখান থেকে কোনো বেনিফিট নিতে পারবো না, কারণ যে যতটুকু বুঝছি ততটুকু বলার চেষ্টা করব। জি আপা, মুন্নি আপা কিছু বলছিলেন? আমি কোশ্চেনটা একটু জানতে চাচ্ছিলাম, আমি আসলে একটু আমাকে কাইন্ডলি একটু বলেন কোশ্চেনটা। ও না, বলছিলাম বি কনভারসেশনাল যে কথাটা বলে, কথোপকথনশীল, এটার অর্থটা কি এটা বুঝতে পারি যে
তথ্যমূলক না বাচাল ভঙ্গিতে? বাচাল বাচাল বিভাগের বা চয়কে চাল আমি এমন ভাবে কথা বলবো যাতে আমার লার্নাররা আমার কথাটা সুন্দরভাবে বুঝতে পারে, হ্যাঁ, সেরকম বা কথোপকথনশীল, মানে আমি তার সাথে সেজন্য আমার সাথে কথা বলে মজাও পায়, মানে লাইক মজা পাই। জি জি। এবং সবসময় যদি আমি খুব মানে Aggressive. স্ট্রিক্ট থাকি, তাহলে হ্যাঁ। স্ট্রিক্ট থাকি কথাতে, খুব শাসন করে কিংবা খুব গম্ভীর গম্ভীর হয়ে থাকে, তাহলে আমার ট্রেনাররা আমার সাথে কথা বলতে, ট্রেনিরা আমার সাথে কথা ফ্লেক্সিবল হবে না, মানে তারা আরাম পাবে না। জি 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 আরাম পাবে না ওরা আমার সাথে কথা বলে। তো তখন আমরা তাদের সাথে একটু আলাদা অন্য বিষয় নিয়ে একটু কথা বলে ভালো হয়, তাদের সাথে একটু মানে তাদের কি নিয়ে সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো আমরা একটু তাদের কাছ থেকে জানতে পারি। এই কথাগুলো ক্লাসের মাঝে মাঝে যদি তাদের সাথে আমরা একটু ডিসকাস করি, তাহলে আমার মনে হয় কথোপকথনশীলতার এটা একটু থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের আজকের সেশনটা এখানেই এই পর্যন্তই ছিল। পরবর্তী যে সেশনটা আমরা আগামীকাল 8:30টার সময় আমরা করব, সেটার ফার্স্টে টপিকসটা হলো আন্ডারস্ট্যান্ড ইওর লার্নার। আমরা লার্নারকে বোঝার চেষ্টা করব যে আমাদের কয় ধরনের লার্নার থাকতে পারে এবং লার্নাররা কি কি বৈশিষ্ট্যের হতে পারে, এবং ওই অনুসারে আমার প্রত্যেকটা লার্নারকে তার তার কি বলে যেটাকে তাকে সেই নিডসটা আমার ফুলফিল করতে হবে। এরপরের টপিক থাকবে হলো ইনক্লুসিভ লার্নিং কি। ইনক্লুসিভ লার্নিং কি এটা আমরা কালকে ক্লাসে আমরা ইনশাআল্লাহ তাআলা বুঝবো। তারপর থাকতে হবে নিড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, এটা নিয়ে আলোচনা করব। অ্যাডাল্ট লার্নার নিয়ে আমরা আলোচনা করব। এই চারটা টপিকস আমাদের আগামীকাল থাকবে নেক্সট ডেতে আর কি। আজকে সেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে বলতে পারেন যে এই জিনিসটা আমি বুঝিনি বা এই জিনিসটা আমার একটু জানা দরকার। যদিও ভিডিও থাকবে আপনারা ওটা নিয়ে কভার করতে পারবেন। কোনো কোশ্চেন আছে কারোর? আচ্ছা, তাহলে কুইজ টাইম। গত কুইজ টাইমে আমাদের শাহিন বোন কিন্তু মুনিয়াপা আপনি তো ছিলেন না, আমাদের এখানে কিন্তু কুইজ টাইমে কিন্তু ইনস্ট্যান্ট গিফট আছে, জানেন আপনি এটা? হ্যাঁ, আমাদের শাহিন আপা কিন্তু ওইদিন জিতছে। মানে জিতছে মানে কি, আমি এখন এই যে আপনার আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না, আমি এই যে আপনার এরকম একটা লিংক দিব আপনাদেরকে। তো প্রথমে আপনি আপনার এখানে নাম দিবেন, নাম দিয়ে আপনি নেক্সট দিবেন, ঠিক আছে? তখন কিন্তু সেকেন্ডে আপনার কুইজটা চলে আসবে। তো কুইজটা চলে আসার পর আপনি কুইজ দিবেন যে আজকে আমাদের এখানে আজকে 10 না, আজকে মানে 12টা কোশ্চেন আছে, কারণ খুব ইম্পর্টেন্ট এগুলো, এর জন্য 12টা রাখা হয়েছে। তো যে আর কি 12টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, 12তে 12 পাবে, তো তাকে আমরা মানে বা সর্বোচ্চ যে পাবে, সর্বোচ্চ যে নাম্বারটা পাবে তাকে আমরা ইনস্ট্যান্টলি 50 টাকা ফ্লেক্সি লোড করে দিব। তা 50 টাকাটা বড় কথা না, বড় কথা হলো যে একটা মানে আনন্দ, মানে একটা সবাই মিলে একটা পার্টিসিপেশন করছে এবং একজন উইনার হয়েছে, একটা তৃপ্তি সবাই মিলে পাবো, এই আর কি। তো আমি কি দিব? সবাই রেডি আমরা মানসিকভাবে? টেপ স্যার রেডি? মানে আমি স্ক্রিনে দিচ্ছি, চ্যাট বক্সে পেয়ে যাবেন ওখান থেকে। তারপর মানে গত ইয়েতে সবাই রেডি ছিল না, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, দেখেন সবাই পেয়েছেন কিনা। প্রথমে নাম আসবে, এরকম নামটা দিয়ে নেক্সট দিলে চলে যেতে পারবেন। সবাই পেয়েছি? হ্যাঁ দেন, আপনারা কথা বলার দরকার নেই, অ্যান্সার দেওয়ার দরকার নেই। আমি রেসপন্স এটা খুলে বসে আছি যে সবার কি হয়, কে আগে আসে। আমাদের দেববাবু গতবার মানে আজকে খুব সিরিয়াস সে।
কোশ্চেন তো এত হার্ড ছিল না। আচ্ছা, শাহিন আক্তার এটা চলে আসছে। শাহিন আক্তার আপনারা চলে আসছে। জি ভাই, হ্যাঁ, ভুল করে মার্কস দেখছেন আপনি? দিচ্ছি আমি। 12-11 স্ক্রিনে দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখি আর বাকিদের কি হয়। মুন্নিয়াপা 12-7। নবাদ 12-10। আজকে তো এখন পর্যন্ত হাইয়েস্ট আছে 11। যাই না পা। টাই, পুরো টাই একদম। দেব স্যার আর শাহিন আপাটা একদম টাই। সো আজকে তো শাহিন আপা উইনার। ভাই উইনার হয়েছি? হ্যাঁ, পাইছেন আপনি? না মনে হয়। হ্যাঁ, আপনি উইনার। ভাই আজকে তো ছিলাম না, আমি ভাবতে পারবো না। এই দেখেন আমার স্ক্রিনে আরেকবার। আমাদের দেববাবুও পেয়েছে 12-11, আপনিও পেয়েছেন, বাট আপনার টাইমটা আগে ছিল, দ্যাটস ওয়াই। আমাদের নোভাপাও আরেকটু 10-এর থেকে গেছে, কেমন না 9-12-9। শামীমা আক্তার, প্রতিদিন আমার 2টা করে ভুল হচ্ছে, হ্যাঁ সরি, প্রতিদিন 2টা করে ভুল হচ্ছে, 10টা থাকলে 8টা, 12টা থাকলে 10টা। এক মিনিট, একটা সেকেন্ড আমাকে সময় দেন। না, বাট আলহামদুলিল্লাহ সবাই ট্রাইটা তো ভালো ছিল, এবং আমরা তো আমাদের ভুল থেকে তো কিছু শিখেছি, তাই না? শাহিন আপা আপনার লাস্টে 6-4 না 4-6-4? জি ভাই। দেখেন তো বোন গিয়েছে কিনা। দেব স্যার, হ্যাঁ মাশাআল্লাহ নাইস ট্রাই ছিল। কোনটা ভুল করছেন? আমরা কি ভুলটা দেখবো একটু? হ্যাঁ, আচ্ছা, ভাই আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা সমস্যা না। থ্যাংক ইউ ভাই আপনাকে। আমি চিন্তা করছি আরেকটা জিনিস। কি? আমি চিন্তা করতেছি আপনার শাহিন আপা যিনি, উনি তো আপনার যে টাকা পেমেন্ট করছে এটা তুলে নিয়ে হ্যাঁ, গেছে। ওইটাই তো মজা তো ওই জায়গাটাই, মানে আলটিমেটলি এটাই তো মানে একটা মজা, যে আলটিমেটলি আমি যেটা মানে আমার বিদ্যা দিয়ে আমি আবার সেটা গেইন করে নিছি। আমি তো চাই সেটাই, হ্যাঁ, right. মানে আমাদের এখানে ইনভলভমেন্টটা যেন এইভাবেই থাকে। আলটিমেটলি সবার যদি আমাদের ওই প্রচেষ্টা না থাকে, তাহলে তো আমরা ট্রেনিং থেকে কিছু বের করতে পারবো না, আউটপুটটা পাবো না। এই এবং এটা কিন্তু বেশ ভালো একটা উদ্যোগ। ইনস্ট্যান্ট এরকম একটা কিছু পাওয়া মানে এটা অনেক ভালো। এটা মোটিভেট করে এবং বাকিদেরকেও ইন্সপায়ার করে, এবং আপনার টোটাল ক্লাসের প্রতি তার আলাদা একটা কনসেন্ট্রেশন থাকে,
মানে মনোযোগ থাকে এবং কোনো কিছু মিস হবে কিনা। এবং আপনি খেয়াল করে দেখেন এখানে যেসব জায়গায় আপনাদের রাইট হয়েছে অ্যান্সারটা বা যেসব জায়গায় আপনারা কারেকশন করতে পারছেন সেসব জায়গায় কিন্তু আপনারা খুব ইজিলি এগুলো কিন্তু ভুলবেন না, কারণ এগুলি আপনাদের কোনো জায়গায় মুখস্থ বিদ্যা হিসেবে লিখতে হবে না, কিন্তু আপনারা যদি কোনো ধরনের এই ধরনের সিচুয়েশনে পড়েন আপনাদের মনে হবে ওটা তো আমার মাথায় আছে। এটাই একটা উদ্দেশ্য আমাদের একজন ট্রেনারের জন্য এটাই খুব ইম্পর্টেন্ট, যে শিখতে চাইবে না কিন্তু তারপরেও মাথায় ঢুকে দেওয়া, এই আর কি। তো আমরা যদি একটু দেখি কার কি রেসপন্সটা আসছে এবং কার কি ভুল ছিল সেটা যদি আমরা একটু বের করি। আমি একটু ক্যামেরাটা পজ দিয়ে নিই ভিডিওটা, কারণ এখানে কোশ্চেন অ্যান্সার তো আমরা কুইজের সবগুলো দেখলাম ইয়েগুলা। তো আজকে সেশনে যদি আমাদের আর কিছু না থাকে, মানে কারো যদি কিছু বলার না থাকে, আমরা আগামী সেশন আমরা 8:30টার সময় আগামীকাল আমরা উপস্থিত থাকবো। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড করছি কিছু, ওই ভিডিওটা আপনারা দেখে নিন যদি কারোর লাগে। একবার ওভারভিউ করলে আপনাদের লাগলে প্রয়োজনীয় একটু টেনে দেখলেন, যদি মনে হয় যে কিছু মিস করছেন। আগামী উইকেও আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে কাজ করব এবং আমাদের এই সেশন নিয়েও আলোচনা করব এবং আমরা গুগল ডক্সটা ওই ইয়েতে আলোচনা করব কিছুটা, মানে আমাদের সাপোর্ট প্ল্যানে যদি আমরা টাইম পাই। যেমন আমি যেটা দেখলাম যে আমাদের দেব স্যারের একটু মাইক্রোসফট ওয়ার্ডে একটু সমস্যা আছে, তো ওটা একটু আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এবং আমরা নেক্সট সপ্তাহে শুক্রবারে আবারও ওটা সাপোর্ট দেব যাতে উনি আরেকটু ক্লিয়ার হয়ে যায়। কারণ 1 ঘন্টা সেশনে তো আমি পুরো মাইক্রোসফটটা তাকে দিতে পারবো না। তবে আমার একটা সাজেশন হলো যে আমি আপনাদেরকে আজকে যেই আমি আপনাদেরকে আজকে তো আপনাদের ক্লাসের শিটটা তো আমি আপনাদেরকে দিয়ে দিব ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি সময় পান, বিশেষ করে আমি কামরুন্নাহার এবং দেবদাকে আমি খুব স্পেশালি ভাবে বলবো যে আপনারা দুজন যদি সময় পান, বাকিরা কম বেশি এটার ব্যাপারে ইউজ টু, যদি সময় পান তাহলে আপনারা ওই কোশ্চেন তৈরি করা আছে শেষের দিকে, এখন যেরকম কুইজ দেখছেন না ওইরকমের কোশ্চেন পেপার তৈরি করা থাকবে। এই কোশ্চেন পেপারটা আপনারা তৈরি করতে পারেন কিনা ওয়ার্ডে, তাহলে হবে কি আমি যে স্টাইলে করছি ঠিক সেই স্টাইলে, কেন আপনারা অনেক কিছু চলে আসবে। অথবা আপনারা যদি মনে করেন যে আমি যে স্টাইলে যে আপনাদের যে আগের ক্লাস এবং আজকের ক্লাসে আমি যে শিটগুলো দিব পিডিএফ করে, এইভাবে আপনারা টাইপ করে লিখে পাশে ছবিটা রেখে, আজকে তো আমি ছবিটা দেখাইছি আর কি, মনে আছে তো আপনার, ওইরকম ছবিটা রেখে ওখানে যা লেখা আছে হুবহু সেরকম লিখে এবং কোশ্চেন পেপারটা আপনারা টেবিলে তৈরি করতে পারেন কিনা। আপনারা বিলিভ করেন আপনারা 50% এমএস ওয়ার্ড শিখে যাবেন। দেবদা আমি বুঝতে পারছি, মানে 50% আপনারা বুঝে যাবেন। এখন ইন কেস অফ আপনারা করার পাখে মানে সময় যদি মনে করেন, মানে আপনারা তো অবশ্যই অফিস আওয়ারে করবেন না বা আপনাদের ব্যস্ততার সময় করবেন না, এটা তো করবেন আপনাদের একটা লিজার টাইমে, যে টাইমে আপনি একটু ফ্রি। তো আমি একটু বলবো যে সেটা হলো যে যদি কখনো মনে হয় যে না আপনারা এই জায়গাটা বুঝতেছেন না বা এই জায়গাটা এই প্রবলেম হচ্ছে, ইনস্ট্যান্টলি আমাকে একটা মেসেজ দিয়ে দিবেন। আমি যদি ফ্রি থাকি তখন হয় আমি আপনাকে এই সাপোর্টটা দিব, আর নাহলে আমি লিখে দিব, অথবা আমি নিজে ওটা একটা ভিডিও বানিয়ে দিব, অথবা আমি বলবো যে আমি আধা ঘন্টা 10 মিনিটের জন্য আমি ইয়েতে ঢুকি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি কি বুঝতে পারছি? আমি আমার পক্ষ থেকে 100% আপনাদেরকে দিয়ে যেতে চাচ্ছি। আপনারা যদি আদায় করে নিতে পারেন আপনাদের এই দুর্বলতাটা কাটানোর জন্য, আপনাদের জন্য ভালো হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি পারবো, তাহলে আমি আর এরপর তাহলে ফোর্স করতে পারবো না আপনাকে, মানে আমার লিমিট এই পর্যন্তই। কেমন আর বুঝতে পারছি? জি ঠিক আছে, আমি ওই যে ইয়েটা দিয়েছি আপনাদের চ্যাট বক্সে দেখবেন, জি চ্যাট বক্সে আমি যে লগ আউটটা করে নিয়ে তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি। কারো কিছু বলার আছে? থ্যাংক ইউ। কারো কিছু বলার আছে? না আর হ্যাঁ তাহলে লগ আউটটা করে নিই আমরা, দেখি তো লগ আউট দেনি দিয়েছি তো, আবার দিচ্ছি। প্রথমে যেটা দিয়েছি ওটাতে আমি লগ আউট টাইমটা দিয়ে দিলে হবে না? হ্যাঁ শুধু লগ আউট টাইমটা দিয়ে দিবেন, তার তো কিছু না, শুধু এই যে আবার দিলাম, শুধু লগ আউট টাইমটা দিয়ে দিবেন। ও আমি মনে কোশ্চেন দিচ্ছি না বারবার, হ্যাঁ 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 আমি বারবার কোশ্চেন দিচ্ছি না তো, সরি জি ঠিক আছে।
এখন পেয়েছেন তো? জি ঠিক। আপনাদের কিন্তু এটা শিখতে হবে, এই যে আমরা এখন যেটা করলাম এটা আপনাদেরকে শেখানো হবে, যে কারণ আপনি অনলাইনের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা নেবেন কিভাবে, এটা ছাড়া তো আপনার কোনো ওয়ে নাই। স্যার তাহলে আজকে বিদায় নিচ্ছি। জি ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আর চেষ্টা করবেন একটু আগে ঢুকলে হয় কি আমাদের ক্লাসের যে ফ্লোটা থাকে ওটা সুন্দর থাকে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। থ্যাংক ইউ জি থ্যাংক ইউ। ভালো লাগছে আজকে ক্লাস? জি ভালো হয়েছে জি না, আপনি তো 12টা একদম টাইট টাইট চলে চলে আসছেন, মানে আপনি কিন্তু খুব ঠান্ডা মাথায় কুইজটা দিছেন, বুঝাই গেছে। জি ঠিক আছে, আপনি দেখেন আমি কিন্তু চেষ্টা করবো না, কোনো আপনার। অসুবিধা নেই। জি সরি বুঝিনি। না বললাম না, প্রবলেম নেই, ট্রাই করছি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো সুন্দর তো, মানে ট্রাই তো করছেন। আর আমি কিন্তু দেবসা যেটা বলতেছি সেটা হচ্ছে আমি আমার থেকে ট্রাই করি, এখন আপনি যদি আদায় করে নিতে পারেন। জি ভালো থাকবেন, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ